সবাই জয়েন হোক আস্তে আস্তে, এরপরে বলা শুরু করব, ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছ এখানে? সবাই একটু সময় নাও, একটু সবাই জয়েন হোক। আমরা অলরেডি একটু লেট হয়ে গেছে আজকে। আচ্ছা, মোটামুটি একটা সময় দেওয়া হলো সবাইকে। বাই দেখি চুপচাপ চুপচাপ না। দেখো, প্রথম কথা হচ্ছে যে গত ক্লাসে একটু শেয়ার করে দাও, কারণ আসলে এগুলো মেকানিজম পড়াচ্ছি তো। ক্লাসগুলো আসলে অনেক বললাম যে অনেকের জন্য এগুলো অনেক এফেক্টিভ, অনেকের জন্য অনেক এগুলো ক্লাসগুলো আসলে ব্লেসিং টাইপের, আবার অনেকের কাছে বোরিং লাগতে পারে। তো যাদের কাছে ক্লাসগুলো ব্লেসিং, যাদের কাছে ক্লাসগুলো আশীর্বাদ, তো তাদের জন্য একটু শেয়ার করে দাও, যাতে তারা এই ক্লাসটা একটু দেখতে পারে, ঠিক আছে? আমি কিন্তু বেশি বলি না, আমি কখনো তোমাদেরকে বলি না যে শেয়ার করো, বা তোমাকে কখনো বলি না কমেন্ট করো, এই করো সেই করো, এগুলো আমার আসলে চাহিদা নাই। বাট আমি মোটামুটি শেয়ারের কথা কেন বললাম, কারণ যাতে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে এই ক্লাসগুলো যাতে সবাইকে দেখাতে পারি, সবাই যাতে বুঝতে পারে। কারণ নর্মালি আসলে বই পড়লে কিন্তু কখনো মেকানিজম বোঝা যায় না, আর বিভিন্ন এডুকেশনাল চ্যানেল যেগুলো আছে সেগুলো পড়লে কিন্তু ক্লিয়ার হয় না। সো চিন্তা করলাম যে না, তোমাদেরকে একটু ভালোভাবে একটু দেখানো যায় কিনা এটা। আচ্ছা, এখানে একটু ভাইয়া বেসিক আছে। এখানে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন, আমরা অ্যালকাইল হ্যালাইডের টোটাল কয়টা পড়ছিলাম, এক্সাম্পল কয়টা পড়ছিলাম মনে আছে? 4টা না 3টা পড়ছিলাম মনে হয়। আর অ্যালকোহলের তো সবগুলো পড়া গেছে। এটা কোনটা ভাইয়া? এটা হচ্ছে ডিহাইড্রোহ্যালোজিনেশন। ডিহাইড্রোহ্যালোজিনেশন মানে কি ছিল? যেখানে হাইড্রোজেন হ্যালোজেন অপসারিত হয়ে অ্যালকিন তৈরি করে। আর আরেকটা ছিল ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন অফ অ্যালকোহল কোনটা ছিল? যেখানে পানি অপসারিত হয়ে অ্যালকোহল থেকে অ্যালকিন গঠন করা হয়েছিল। এবং দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে, ডিহাইড্রোহ্যালোজিনেশন আর একটা হচ্ছে ডিহাইড্রেশন। দুইটার মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে, যেমন ধরো এটা হচ্ছে ডিহাইড্রোহ্যালোজিনেশন। ডিহাইড্রোহ্যালোজিনেশনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে এখানে কখনো রিঅ্যারেঞ্জমেন্ট হবে না, অর্থাৎ এখানে কার্বোহাইড্রেটের ডান্সটা হবে না। বাট আমাদের যে ডিহাইড্রেশন যেটা ছিল সেখানে কিন্তু ডান্স হতো। ডান্স মানে সেখানে রিঅ্যারেঞ্জমেন্ট হতো, অর্থাৎ প্লাসগুলো শিফটিং করানো যেত। বাট এই জায়গায় তোমার এই যে কার্বোহাইড্রেটের কখনো কি হবে না, রিঅ্যারেঞ্জমেন্ট কখনো করা যাবে না। কেন করা যাবে না সেটা গত ক্লাসে এক্সপ্লেন করেছিলাম। কারণটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক সলিউশন, এবং ওইটা কখনো বন্ড গঠন করতে দেয় না, অর্থাৎ ওইটা কখনো রিঅ্যারেঞ্জমেন্ট করতে দেয় না, এটা গত ক্লাসে বলেছিলাম। এখন তোমরা আমাকে একটু সবাই বলো যে এখানের মধ্যে এটা সাপোজ ধরলাম, সবাই একটু কমেন্ট করো। শুরুতে একটা কোশ্চেন বলতেছি, চিল্লাই গত ক্লাসে এগুলো কিন্তু আলোচনা করছিলাম। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। আমাকে সবাই বলো যে এখানের মধ্যে যখন বিক্রিয়াটা করা হবে এ এবং বি কি, মানে এ এবং বি হচ্ছে মেন উৎপাদ, এ এবং বি এর নামটা কি? সবাই একটু বলো আর একটু মেনশন দাও, এ এবং বি এর নামটা কি? এটা #1, এটা #2। আর আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে অ্যালকিনের দ্রুত বিক্রিয়া। দ্রুত বিক্রিয়ার মধ্যে আমরা পড়বো হচ্ছে অনেকগুলো, টোটাল 5টা পয়েন্ট আসবে দ্রুত বিক্রিয়ার মধ্যে, এবং ওইখানের মধ্যে কিছু কিছু মেকানিজম আসবে। আচ্ছা, এটা হচ্ছে এ আর বি। আমাকে সবাই একটু বলো যে এ আর বি কি? এখনো সবাই মেনশন দিতে আছে। আচ্ছা, এত মেনশন দেওয়ার কি প্রয়োজন? ওদেরকে যদি মেনশন দিয়ে আনতে হয় ক্লাস করার জন্য, দরকার নাই ভাইয়া। মেনশন দিবা শুধুমাত্র প্রথম 3 মিনিট। 3 মিনিট ক্রস হয়ে গেছে, এখন 3 মিনিট না, এখন 6 মিনিট চলে গেছে ভাই। আর কি মেনশন দিবা? ওরা আর আসবে না, ওকে আর কষ্ট করার দরকার নেই। টেনে টেনে কাউকে পড়ানো যাবে না ভাইয়া, কাউকে ফোর্স করে আমি জৈব রসায়ন পড়াতে পারবো না। যার পড়ার ইচ্ছা নেই, আমি জানি এখানে আসলে 50% স্লিপ খেয়ে পড়ে গেছে, সে চলে গেছে, সে আর আসবে না। সে জৈব রসায়ন দিক, কারণ বললাম তো আসলে ধৈর্যের ব্যাপার আছে এখানে। টিচার যতই ভালো পড়াক না কেন, স্টুডেন্ট যদি ডেডিকেটেড না থাকে, তার যদি নিজে থেকে যদি ইচ্ছা শক্তিটা যদি না আসে, তাহলে তাকে কখনো জোর করে পড়ানো যাবে না, ঠিক আছে? সো এখানে তোমার আসলে আর ওদেরকে আর মেনশন দেওয়ার দরকার নেই, অনেক মেনশন দিছো, এত মেনশন। দেখো, হ্যাঁ, এ আর বি কি বলো তো? সবাই এখনো মেনশন দিচ্ছে এখানে, আনসার দেওয়ার কি মানে কি বললো? প্রসেনজিৎ বললো যে হচ্ছে 3 মিথাইল বিউট1 আলামিন বললো বিউটিন হবে। আচ্ছা, সবাই একটু বলো না আনসার কি ভাইয়া, বলো না। পারবিন আক্তার, সবার নামটা নিব। পারবিন আক্তার বললো এই হচ্ছে বিউটিন। দিহান বললো বিউটানল 2 হবে, আর দিহান বললো বিউটানল 2 হবে। ভাইয়া
দিহানকে তো একটা পিটানি দেওয়া দরকার, কারণ একটা জিনিস দেখো, অ্যালকেন হ্যালাইড থেকে অ্যালকিন, তো তুমি এখানে কেমনে বিউটানল বলতেছো? তুমি বিউটানল কখন হবে ভাইয়া? যখন অ্যাকোয়াস সলিউশন থাকবে। আরে এই ধরনের ভুল করা যাবে না। দেখো দেখো, এ হচ্ছে প্যান্টিন, বি বিউটিন, ফাতিন চৌধুরী, আর কারো আনসার আমি দেখতেছি না আসলে। আরাফাত সিদ্দিক বললো 2 মিথাইল বিউটিন। আরাফাত তুমি কোনটা বলতেছো, এ নাকি বি? পারবিন প্যান্টিন বললো। পারবিন কি আনসার চেঞ্জ করতেছো বারবার? ফার্স্ট টাইম এবি বিউটিন বলছিলাম মনে হয়। আচ্ছা যাই হোক, এরপরে প্রসেনজিৎ 2 মিথাইল প্রপ 1 ইন। ইচ্ছা শক্তি আছে ভাইয়া, ইচ্ছা শক্তি আছে ভাইয়া, সেটা বলার দরকার না, এখন আনসার দাও। তানজিলা বলতেছে এ হবে বিউটিন। সুমাইয়া বলতেছে বিউটিন। কোনটা ভাইয়া, তুমি কোনটা বলতেছো? বিউটিন। সুমাইয়াকে বলতেছি কোনটা বলতেছো, এ নাকি বি? রাহি বলতেছে প্যান্টিন। হাসিবুল বলতেছে, আচ্ছা হাসিবুল তো সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। দেখো মাহমুদুল হক খন জয়, ও বললো বিউটিন। বিউটিন কোনটা বলতে হবে তো, এ নাকি বি? নাকি দুইটাই বিউটিন বলতেছো? এরপরে ফারিয়া কামাল বিউটিন 2। উর্মি প্যান্টিন। আচ্ছা কেউ তো একটা কারেক্ট আনসার দিতে পারলো না, কাকে পড়ালাম এতদিন? একটু চিন্তা ভাবনা করে দেখো তো, যে প্রথম কথা বললাম যে কি, অ্যালকিনে মানে অ্যালকাইল হ্যালাইড থেকে যখন অ্যালকিনে যাবো, ভাইয়া ভালোভাবে শোনো, এই বেসিকগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিহাইড্রো হ্যালোজেনেশনে কি বলছিলাম, অ্যারেঞ্জমেন্ট হবে না, অর্থাৎ নো ফরমেশন অফ কার্বোক্যাটায়ন, এতটুকু ক্লিয়ার। আচ্ছা এই জায়গায় যখন ক্লোরিনটা চলে যাবে, ক্লোরিনটা তো চলে যাবে, এটা আমরা সবাই জানি। ক্লোরিনকে কে নিয়ে যাবে? অবশ্যই পটাশিয়াম নিয়ে যাবে, এটা আমরা জানি। বাট এখানে ক্লোরিন যখন চলে যায়, যেমন ধরো আমাদেরকে যখন অ্যালকোহল যখন আমরা পড়েছিলাম, ক্লোরিন যখন চলে গেছিল, সরি অ্যালকোহল যখন OH যখন চলে গেছিল, তখন এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল, কারণ OH ও নিউক্লিওফাইল, ক্লোরিন ও নিউক্লিওফাইল। সো এখানে যখন ক্লোরিনটা চলে যায়, ক্লোরিনটা যখন চলে যায়, তখন এটা কি হয়ে যায়? কার্বোক্যাটায়ন তৈরি হয় না এখানে, এটা কি হয়ে যায়? কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যায়। তবে এখানে একটা কথা আছে, কার্বোক্যাটায়নটা যখন তৈরি হবে, তখন এখানে কার্বোক্যাটায়নটাকে তুমি রিঅ্যারেঞ্জমেন্ট করাতে পারবে না। আমি তোমাকে কি বলছিলাম, যে ডিহাইড্রো হ্যালোজেনেশনে রিঅ্যারেঞ্জমেন্ট করা যাবে না। এখানে তুমি রিঅ্যারেঞ্জমেন্ট, এটা জিনিসটা যদি অ্যালকোহলের হতো, মানে সালফিউরিক অ্যাসিড যখন দিতাম, তখন কিন্তু আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করতাম। আর কেন রিঅ্যারেঞ্জমেন্ট করি না, এগুলো বিস্তারিত আলোচনা লেকচার 15-এ বলা হয়েছিল, এটা বলে আর সময় নষ্ট করবো না। এখন আমি এক্সাক্ট রিজনটা বলি, যেহেতু এখানে রিঅ্যারেঞ্জমেন্ট করা পসিবল হচ্ছে না, তাহলে যেটা পজিটিভ চার্জ সেটাকে আমরা কি বলতাম? আলফা বলতাম। পাশেরটাকে কি বলতাম? বিটা, তাহলে এটা বিটা কার্বন। এখন আমাকে বলো, বিটা কার্বনে কি কখনো হাইড্রোজেন আছে? সাপোজ ধরো এই জায়গা থেকে তো ক্লোরিন যাবে, এটা আমরা জানি। ডিহাইড্রো হ্যালোজেনেশন মানে কি, মানে একটা ক্লোরিন অপসারণ হবে, একটা হাইড্রোজেন অপসারণ হবে, সবাই এটা এগ্রিত। ডিহাইড্রো হ্যালোজেনেশন একটা ক্লোরিন মানে একটা হ্যালোজেন, একটা হাইড্রোজেন। তো এখান থেকে ক্লোরিন অপসারিত হয়েছে, বুঝলাম, পজিটিভ হলো কার্বোক্যাটায়ন। এখন হাইড্রোজেন কোত্থেকে অপসারিত হবে? বিটা কার্বন থেকে। রুলস সাইজেফ নীতি, সাইজেফ নীতি কি বলছিল, যে হ্যালোজেন অ্যালকেনের হ্যালোজেনযুক্ত কার্বনের সন্নিহিত যে বিটা কার্বন পরমাণুতে, সন্নিহিত যে বিটা কার্বন পরমাণুতে কম সংখ্যক হাইড্রোজেন থাকে, সেখান থেকে একটা হাইড্রোজেন পাশের কার্বনের হ্যালোজেন মিলে বেরিয়ে যাবে। বাট বিটা কার্বনে কোনো হাইড্রোজেন নাই। বিটা কার্বনে কোনো হাইড্রোজেন আছে? তুমি এখন বলবা স্যার উপরেরটা তো আছে, তো ভাই ওটা বিটা কার্বন না তো। যেটাকে পজিটিভ চার্জ হয়েছে, যেটা পজিটিভ চার্জ ফর্ম করলো, সেটাকে আমরা আলফা বলবো, এবং আলফার পাশেরটাকে আমরা বিটা বলবো। তাহলে এখানে কোনো বিটা হাইড্রোজেন আছে? তাহলে সে কোত্থেকে হাইড্রোজেন অপসারণ করবে? আনসার হচ্ছে নো রিঅ্যাকশন। কেউই পারা নেই, আনসার হচ্ছে নো রিঅ্যাকশন। কি ঝাটকা লাগছে? এভাবে অনেক ঝাটকা লাগবে, বুঝছো? আনসার হচ্ছে নো রিঅ্যাকশন। একটা জিনিস মাথায় রাখবা, আমি কখনো ভাষা পড়াই না। চাইলে একটা এক্সাম্পল দিয়ে অনেক কিছু বলে ফেলতে পারতাম, ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিয়ে চলে যেতে পারতাম। বাট আমি কিন্তু অনেকগুলো তোমাকে এটা নিয়ে প্রায় টোটাল 6টা না 7টা এক্সাম্পল দিছিলাম, কথা বুঝছো? একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। আচ্ছা এটা কেন হয় না ভাইয়া, নো রিঅ্যাকশন কেন? কারণটা হচ্ছে তুমি যখন হাইড্রোজেন অপসারণ করবা, হাইড্রোজেন অপসারণ করতে হয় বিটা কার্বন থেকে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে তাহলে ভাইয়া আলফা কার্বন কিভাবে চিনবো? যেটার উপরে পজিটিভ থাকবে সেটা আলফা কার্বন। একদম সহজ কথা, যেটার সাথে হ্যালোজেন যুক্ত ছিল না সেটাই আলফা কার্বন। হ্যালোজেন কার সাথে যুক্ত ছিল? এটার সাথে। একটু আগে হ্যালোজেন ছিল না, এটার সাথে হ্যালোজেন যুক্ত ছিল না ভাইয়া, বুঝো নাই মনে হয়? এটার সাথে তো হ্যালোজেন যুক্ত ছিল, তাহলে এটাকে আমি আলফা বলতেছি। এমন হ্যালোজেন চলে যাওয়ার পরে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। গত ক্লাসে পড়েছিলাম না মেকানিজমটা, কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। কার্বোক্যাটায়ন মানে হচ্ছে পজিটিভ। কার্বোক্যাটায়ন কিভাবে তৈরি হয়? যখন এটার পাশে হ্যালোজেন থাকে, হ্যালোজেন যখন তার ইলেকট্রনগুলো নিয়ে চলে আসে, কার ইলেকট্রন? কার্বনের ইলেকট্রনগুলো হ্যালোজেন নিয়ে চলে আসছে, তখন এটা হয়ে গেছে পজিটিভ। আর যেটা পজিটিভ সেটা আলফা বসে দিবা, কিন্তু আলফার পাশে বিটা কার্বন থাকে।
ওই বিটা কার্বনে কোনো হাইড্রোজেন নাই। তো আমাকে সাইজে বলতেছে কি যে হ্যালোজেনে অ্যালকেনে, এটা একটা হ্যালোজেন অ্যালকেন, হ্যালোজেনযুক্ত কার্বন কোনটা, এটা হ্যালোজেনযুক্ত কার্বনের সন্নিহিত কাছাকাছি সন্নিহিত যে বিটা কার্বন পরমাণুতে কম সংখ্যক হাইড্রোজেন থাকে। বিটা কার্বন পরমাণুতে হাইড্রোজেনই নাই। কেমনে পসিবল ভাইয়া? কেমনে পসিবল বুঝছো? তার মানে নো রিঅ্যাকশন। এটা নো রিঅ্যাকশন হওয়ার মূল কারণটা আমি যদি বলি, তাহলে এখানে আমি যদি তোমাকে যদি ভালোভাবে বলি, মেইন কারণ হচ্ছে এখানে রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল না। যদি রিঅ্যারেঞ্জমেন্ট যদি হয়ে যেত তাহলে কিন্তু রিঅ্যাকশন হতো। যেমন ধরো সেম জিনিসটা যখন আমরা সালফিউরিক অ্যাসিডের সাথে করছিলাম, মনে আছে? গত ক্লাসে, মানে এর আগের ক্লাসে, মনে লেকচার 14 এর সালফিউরিক অ্যাসিডের সাথে করছিলাম। আমি তোমাকে একটু আবার দিচ্ছি, দেখো এরকম করতে করতে আসলে সময়টা চলে যায়। দেখো এটা দেখো CH3, একটু ভালোভাবে বুঝো। দেখো CH2OH ছিল না, এটার সাথে সালফিউরিক অ্যাসিড দিছিলাম ভাইয়া। দেখো এই জায়গায় সালফিউরিক অ্যাসিড দিছিলাম না, তাহলে এখান থেকে যখন OH-টা চলে গেছিল কিভাবে? ফার্স্টে OH2 হয়েছিল, এবার পানিটা বের হয়েছিল, এরপর আমি এখানে পজিটিভ চার্জ দিছিলাম। বাট এই জায়গায় তো কোনো ধরনের পটাশিয়াম হাইড্রোক্সাইড নাই, অর্থাৎ এখানে সে রিঅ্যারেঞ্জমেন্ট করতে দিবে কেন? কারণ সালফিউরিক অ্যাসিড আছে, এখানে রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল। তাহলে কি হতো? এই CH3টা এখানে চলে যেত আর পজিটিভটা এখানে, CH3টা এখানে। তখন কিন্তু আমার পসিবল ছিল, তখন আমি এখানে সাইজেফ নীতি খাটাতে পারতাম। বাট এই জায়গায় সাইজেফ নীতি পসিবল না। কেন? কারণ এটাকে আলফা ধরলে তুমি এটাকে বিটা, এখানে পসিবল হচ্ছে, বাট এই জায়গায় পসিবল হচ্ছে না। মূল রিজন হচ্ছে এটা। ওকে, আচ্ছা যাই হোক, এই সেজন্য আমি তোমাকে আমি বলবো, আমি একটা কথা বারবার একটা মাথায় রাখবা, যে জিনিসটা আমি তোমাকে বলবো ভালোভাবে সেটা নোট করে রাখবা, কারণ এটা কোন জায়গায় কাজে লাগবে। দেখবা যে এটা বুয়েটের পরীক্ষা দিচ্ছ, বুয়েটের এক্সামে সেটা লাগতেছে। সাপোজ ধরো বুয়েটের কোশ্চেন এটা চলে আসছে, নো রিঅ্যাকশন একটা অপশনে দিয়ে দিছে, মানে কোথায় যে বেসিক গুলো কাজে লাগবে। তুমি মনে করতে শুধু এইচএসসির জন্য না ভাইয়া, এইচএসসির জন্য না। এইচএসসি বলো, তুমি মেডিকেল কোশ্চেন বলো, তুমি বুয়েটের কোশ্চেন বলো, তুমি হচ্ছে স্টুডেন্ট পড়াবার সামনে ব্যাচে, কোচিং এ, সব জায়গায় এগুলো কাজে লাগবে। সো ইচ এন্ড এভরি নোট, ইচ এন্ড এভরি এক্সাম্পল, ইচ এন্ড এভরি ডেফিনেশন সবগুলো নোট করে রাখবা। একটু সময় লাগুক, সারা রাত কাজ করো, ঠিক আছে? সারা রাত বসে বসে দরকার হলে একটু নোট করো, ঠিক আছে? আমি হয়তো টানা ক্লাস দিচ্ছি, অনেকে বলছে ভাই সময় পাচ্ছি না, একটু কষ্ট করো, এই কষ্টের ফলটা পাবা। এরপরে এই জায়গায় দেখো, এই জায়গায় ঘটনাটা কি, এখান থেকে যখন ক্লোরিনটা চলে যাবে, ক্লোরিন তো চলে যাবে, এবং কার্বোক্যাটায়ন তৈরি হবে না? কার্বোক্যাটায়ন তৈরি হবে, তাহলে এটাকে আমি আলফা বলবো। যেখানে পজিটিভ সেটাকে আলফা বলি, এটাকে আলফা বললে বিটা তুমি যে কোনো একটা ধরতে পারো, কারণ সন্নিহিত বলছে, সন্নিহিত মানে এটাকে বিটা নাহলে এটাকে বিটা, ইচ্ছা মতো। তাহলে যে কোনো একটা জায়গা থেকে হাইড্রোজেনটা অপসারিত হবে। কোন জায়গা থেকে হাইড্রোজেন অপসারিত হবে? যে কোনো একটা জায়গা থেকে। সাপোজ ধর আমি বললাম এখান থেকে হাইড্রোজেন অপসারিত হচ্ছে, অথবা আমি বললাম এখান থেকে, আমার ইচ্ছা মতো এখান থেকে যদি হাইড্রোজেন অপসারিত হয়, তাহলে দেখো CH2 CH3, তখন কিন্তু পসিবল, তার মানে এটা কারেক্ট। বাট এই জায়গায় রিঅ্যাকশন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এখানে কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল না, অর্থাৎ এটা 1 ডিগ্রি ছিল। আচ্ছা এখন অনেকে বলবে স্যার এটা তো 3 ডিগ্রি, তাকে মাইক দেওয়া হবে। এটা হচ্ছে 1 ডিগ্রি। কেন? কারণ এটা সাথে শুধুমাত্র একটা CH3, দেখো পজিটিভ এই জায়গায় আছে কার্বনে, এটার সাথে কয়টা CH3 যুক্ত? 3টা, এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এটা কত? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে না, আর এটা রিঅ্যারেঞ্জমেন্ট তো করার দরকারই নেই। নরমালি আমরা ডিহাইড্রোহ্যালোজেনেশন রিঅ্যারেঞ্জমেন্ট করব না। সো আমরা পড়া শুরু করি, বুঝছো? ডিহাইড্রোহ্যালোজেনেশন আর হচ্ছে কি ডিহাইড্রেশন, ক্লিয়ার তো? এখন এটা নিয়ে আমি টোটাল 3 ক্লাস দিছি, বিভিন্ন জায়গায় দেখবা 10 মিনিটের ক্লাস দিছে। ওকে, এটা নিয়ে শুধু এটা নিয়ে 3 ক্লাস, এটা নিয়ে 3 ক্লাস। 3 ক্লাস মানে হচ্ছে হিসাব করলে কয় ঘন্টা? 3.5 ঘন্টা। কিছু কিছু ক্লাস 1 ঘন্টা 20 মিনিটও গেছে। সো ইউ কান্ট ইমাজিন কতটুকু বেসিক দেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, এখন তাহলে আমরা শুরু করি, আজকের পড়াটা শুরু করি। আজকের পড়াটা কি ছিল? আচ্ছা আরেকটা পড়া ছিল সন্নিহিত ডাইহ্যালাইড। সন্নিহিত ডাইহ্যালাইডটা খুবই কমন ছিল। সন্নিহিত ডাইহ্যালাইড, প্রসেনজিৎ বলতেছে ভাই একটা ভুল করে ফেললাম। আচ্ছা আর ভুল করিও না। দেখো সন্নিহিত ডাইহ্যালাইড থেকে আচ্ছা সন্নিহিত ডাইহ্যালাইড মানে কি? সরি এটা বাক হয়ে গেছে, এটা খুবই ইজি ভাইয়া, এটা নিয়ে টেনশন করা দেখে না। সন্নিহিত ডাইহ্যালাইড মানে কি? সন্নিহিত ডাইহ্যালাইড মানে হচ্ছে কোন যৌগের অণুতে পাশাপাশি দুইটি কার্বন পরমাণুতে দুটি হ্যালোজেন যুক্ত থাকলে তাকে বলা হয় সন্নিহিত ডাইহ্যালাইড। বুঝি নাই? কোন যৌগের অণুতে পাশাপাশি দুইটি কার্বন পরমাণুতে, সাপোজ ধরো এটা, কোন যৌগের অণুতে পাশাপাশি দুইটি কার্বন পরমাণুতে দুইটি হ্যালোজেন যুক্ত আছে না, এই জিনিসটাকে বলা হয় সন্নিহিত ডাইহ্যালাইড। লিখে রাখবা, সন্নিহিত ডাইহ্যালাইড কাকে বলে? কোন যৌগের অণুতে
পাশাপাশি দুইটি কার্বন পরমাণুতে, পাশাপাশি হতে হবে ভাইয়া, পাশাপাশি দুইটি কার্বন পরমাণুতে দুইটি হ্যালোজেন যুক্ত থাকলে, কয়টি? দুইটি হ্যালোজেন যুক্ত থাকলে তাকে বলা হয় সন্নিহিত ডাইহ্যালাইড। সন্নিহিত মানে হচ্ছে কাছাকাছি। তো এই সন্নিহিত ডাইহ্যালাইডের সাথে জিঙ্ক দেওয়া হয় এবং জিঙ্ক দেওয়ার পর পাতন করা হয়, তাপ দেওয়ার পরে কি হয়, এই জিঙ্ক হচ্ছে সে সবসময়, জিঙ্কের একটা কাজ হচ্ছে, জিঙ্ক হচ্ছে গিলে খাওয়া, যে কোনো কিছু সে গিলে খেতে চায়। সাপোজ ধরো ব্রোমিন দিছো, সে গিলে খেয়ে ফেলবে। সামনে ওজনীকরণ করবো, সে অক্সিজেন গিলে খেয়ে ফেলবে। অর্থাৎ তার কাজ হচ্ছে জিঙ্ক দিলে সে সবসময় গিলে খাবে। এখানে ব্রোমিন দুইটা আছে না, সে দুইটা ব্রোমিনকে সে গিলে জিঙ্ক ব্রোমাইড তৈরি করবে, আর বাকিটা কি CH2। অর্থাৎ এই যে এখানের মধ্যে তাদের মধ্যে হাতটা ফিল করার জন্য তারা অটোমেটিক তাদের মধ্যে নিজেদের মধ্যে ডাবল বন্ড নিয়ে আসবে। তবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার দরকার নাই, কেন জানো? কারণ এটা হচ্ছে খুব রেয়ার একটা রিঅ্যাকশন। কারণ আমরা পড়েছিলাম, এবং অনেককে বলবে স্যার আপনি তো ওই দিন এটা দিকে এটা বের করছিলেন, আপনি এটা দিকে এটা বের করছিলেন, এটা দিকে আবার এটা কেমনে? আমি একটা কথা বলি, নর্মালি যে এই ইথিন, নর্মালি এই যে সন্নিহিত ডাইহ্যালাইড যেটা দেখতে পাচ্ছি, এটা তৈরি হয় কিন্তু ইথিন থেকে। কিন্তু এইটা আবার তুমি রিভার্সও করতে পারো, তবে রিভার্সটা খুবই রেয়ার, এভাবে করা হয় না, কারণ এখানে একটু সময় সাপেক্ষ ব্যাপার বলো এবং খরচের ব্যাপার আছে। সো এটা করা হয় না। আমরা কি করি, আমরা ইথিন থেকে আমরা ডাইহ্যালাইডটা বের করি, এবং ইথিন বের করার জন্য আমরা সবচেয়ে বেশি যে প্রসেসটা ইউজ করি সেটা হচ্ছে অ্যালকোহল থেকে এবং হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে। সো এটা ছিল 4 নাম্বার। আমাদের কিন্তু অ্যালকোহল এখানে শেষ, আমাদের কিন্তু অ্যালকোহল এখানে শেষ। এখন তাহলে আমরা এখন যে কাজটা করব, আচ্ছা যাদের বাফারিং হচ্ছে তারা বারবার জয়েন করো, বাফারিং যাদের হচ্ছে তারা বারবার জয়েন করো, ঠিক আছে? ওকে, দেখো তাহলে অ্যালকিনের আমাদের অ্যালকিনের কি ছিল? প্রস্তুতি শেষ। প্রস্তুতি কি কি ছিল? অ্যালকোহল, অ্যালকাইল হ্যালাইড, সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে, এবং লাস্টেরটা হচ্ছে কি বলো? সন্নিহিত ডাইহ্যালাইড। এখন অ্যালকোহলের রাসায়নিক ধর্ম, অ্যালকোহলের রাসায়নিক ধর্ম, অ্যালকোহলের রাসায়নিক ধর্ম হচ্ছে টোটাল কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে জুত বিক্রিয়া, আরেকটা হচ্ছে জারণ, আরেকটা হচ্ছে পলিমারকরণ। এটা এই 3টা শেষ করলে আমাদের হচ্ছে কি শেষ হয়ে যাবে? বলো, অ্যালকিন আমাদের কমপ্লিট। এরপর আমরা অ্যালকিনে যাব, তবে অনেক পড়া আছে, শুধু কমপ্লিট বললে হবে না। অ্যালকিনের রাসায়নিক ধর্ম হচ্ছে 3টা, প্রস্তুতি শেষ না, এখন হচ্ছে রাসায়নিক ধর্ম, জুত, জারণ, পলিমারকরণ। জুত, জারণ, পলিমারকরণ। তাহলে আজকে জুতো স্টার্ট করব, এবং জুতোটা কয়দিন যায় জানি না, ঠিক আছে? ডিপেন্ড করে কতটুকু ডিটেলস পড়াচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের জারণ, পলিমারকরণ এখন পড়া নাই, এখন আমাদের পড়া হচ্ছে জুতো নিয়ে। সো হ্যাঁ, কোথায় অ্যালকিন লিখে ফেলছিলাম? আচ্ছা, আমি কি অ্যালকোহল বলছি? কোনটা? এটা তোমাদের অ্যালকিন হবে আর কি, ভুল অ্যালকোহল। আচ্ছা, অ্যালকোহল হয়তো ভুল অ্যালকোহল বলে ফেলছি। আচ্ছা, ওই যেটা অ্যালকিন লিখলাম সেটা। আচ্ছা, এটা স্লিপ অফ টাং আর কি, স্লিপ অফ টাং হতে পারে, এগুলো নিয়ে সমস্যা না। দেখো তোমরা এখানে কনসেন্ট্রেট করো, ওইটা তাহলে অ্যালকিন হবে। বলার সময় হয়তো ভুল বলে ফেলছি, বাট লিখছিলাম মনে হয় ঠিক আছে? আর যাই হোক, ওকে। দেখো, জুত বিক্রিয়া কয় ধরনের? জুত বিক্রিয়া ফার্স্টে আছে। জুত বিক্রিয়া মানে কি? জুত বিক্রিয়া মানে হচ্ছে সংযোজন বিক্রিয়া। জুত বিক্রিয়া মানে হচ্ছে কি? সংযোজন, অর্থাৎ অ্যাড করা, কোনো কিছু অ্যাড করা। তো এখানে 1 2 3 4 5। 1 নাম্বার হচ্ছে পড়বা হাইড্রোজেন, 2 নাম্বার পড়বা হ্যালোজেন, 3 নাম্বার পড়বা পানি, 4 নাম্বার পড়বা হাইড্রোজেন হ্যালাইড সংযোজন, 5 নাম্বার পড়বা ওজোন সংযোজন, এবং 6 নাম্বার আরেকটা পড়তে পারো সালফিউরিক অ্যাসিড সংযোজন। তবে সালফিউরিক অ্যাসিডের কথাটা কিন্তু পানিতে চলে আসবে, এটা আলাদা করে পড়ার দরকার নেই, কথা বুঝছো? তাহলে এই জুতোতে আমরা এগুলো পড়বো। ফার্স্টে হাইড্রোজেন সংযোজনটা যদি পড়ি, হাইড্রোজেন সংযোজনটা কিরকম ছিল মনে আছে? অ্যালকিনের সাথে হাইড্রোজেন সংযোজন কিরকম ছিল? দেখো, CH2 হাইড্রোজেন সংযোজন যখন করাতাম তখন কি হতো? এখানে আমি হাইড্রোজেন দিতাম, এখানে আমি কি দিতাম? প্রভাবক হিসাবে নিকেল অথবা প্লাটিনাম অথবা পোলাডিয়াম অথবা বেরিয়াম সালফেটও দেওয়া থাকতে পারে, কিন্তু এই বেরিয়াম সালফেট
এগুলো হচ্ছে প্রভাবক হিসেবে দেওয়া থাকতে পারে। এরপরে তাপমাত্রা কত দেওয়া থাকতে পারে, নিকেল বললে 180 ডিগ্রি দিবা, আর প্লাটিনাম পলাডিয়াম গুলো হচ্ছে কক্ষ তাপমাত্রায় লিখে দিছিলাম এগুলো। তো হাইড্রোজেন সংযোজন করলে স্বাভাবিক একটা হাইড্রোজেন এখানে যাবে আর একটা হাইড্রোজেন এখানে যাবে, তাহলে কি তৈরি হচ্ছে, ইথেন। এটা বলে রাখছিলাম যে বড় থেকে ছোট গেলে হাইড্রোজেন সংযোজন, তার মানে ইথেন তৈরি হয়েছে। খুবই সিম্পল ছিল, এটা নিয়ে তেমন একটা বিস্তারিত পড়ার কিছুই ছিল না। ওকে, এরপর আসি হ্যালোজেন। হ্যালোজেন নিয়ে একটু পড়া আছে, মানে হ্যালোজেন কিভাবে অ্যালকিনের সাথে বিক্রিয়া করবে। সো ফার্স্টে আসি হ্যালোজেন। তাহলে হ্যালোজেনটা একটু ভালোভাবে দেখো, এই হ্যালোজেনের মেকানিজম সহ পড়ানো হবে। ওইটা স্লিপ অফ টাং ছিল, বলে কিছু না, ছোট ছোট বিষয় নিয়ে আসলে এত বেশি মানে হইচই করার দরকার নেই, মানুষের স্বাভাবিক স্লিপ অফ টাং হতে পারে, এটা নিয়ে কনসেন্ট্রেট করার দরকার নেই। দেখো আমরা কি পড়বো, হ্যালোজেন সংযোজন কিসের, 2 নাম্বারটা, 2 নাম্বার হচ্ছে কি হ্যালোজেন সংযোজন। হ্যালোজেন সংযোজন মানে হচ্ছে আমরা যে কোনো একটা নিতে পারি, ক্লোরিন নিব, ঠিক আছে, সরি ফ্লোরিন না, ফ্লোরিন নিব না, আমরা কি নিব, ক্লোরিন নিব, ব্রোমিন নিব। ফ্লোরিন নেওয়া যাবে না, কারণ বলছিলাম ফ্লোরিন কিন্তু বিক্রিয়া করাতে পারে না সহজে, কারণ এটা হচ্ছে অধিক তাপ উৎপন্ন হয়, যার কারণে এটা বিক্রিয়া ব্লাস্ট হওয়ারও সম্ভাবনা থাকে, এটা বলছিলাম অনেকবার। তো আমরা ফ্লোরিনটা ইউজ করি না। এখন এখানে আমরা যে হ্যালোজেন সংযোজন করব, আমরা নিলাম হচ্ছে ব্রোমিন। তাহলে ব্রোমিন কিভাবে নিব, দেখো CH2 প্লাস ব্রোমিন, ব্রোমিন নিছি না, কি তৈরি হবে জানি সেটা, এটা তৈরি হলো এরকম যে CH2Br, এটাকে বলা হয় 1,2 ডাইব্রোমো ইথেন। 1,2 ডাইব্রোমো ইথেন। এখন কথা হচ্ছে এটার মেকানিজম কিভাবে হবে, মেকানিজম হলে আমরা জিনিসটা ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পারবো। তাহলে মেকানিজমটা একটু দেখো, মেকানিজমটা কিভাবে হচ্ছে। প্রথম ঘটনা হচ্ছে, দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, ইথিনের সাথে কার ব্রোমিন সংযোজন এবং কিভাবে হলো সেটা একটু দেখি। নর্মালি যদি আমি চিন্তা করে দেখি, তাহলে এটা আসলে এই ব্রোমিনের মধ্যে কিন্তু একটা ইলেকট্রোফাইল কাজ করে, জানি সেটা। তুমি হয়তো বলতে পারবা যে ভাইয়া আপনি একটু আগে বলছিলেন যে হ্যালোজেন মানে হচ্ছে তড়িৎ-ঋণাত্মক মৌল, সবগুলো হ্যালোজেন হচ্ছে কি হয়, তড়িৎ-ঋণাত্মক মৌল থাকে এবং এটা মাইনাস থাকে। বাট যখন ব্রোমিন যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, তখন সেখানের মধ্যে একটা ইলেকট্রোফাইল তৈরি হয়, একটা নিউক্লিওফাইল তৈরি হয়। স্যার বুঝি নেই, আচ্ছা বোঝার দরকার নেই। দেখো আমি ফার্স্টে কি বললাম, স্টেপ ওয়ান এর ঘটনাটা কি হচ্ছে, দেখো CH2। আচ্ছা আমি চাইলে একটা কাজ করতে পারি, জিনিসটা কিন্তু এভাবে বোঝাতে পারি। দেখো এখানের মধ্যে এখান থেকে বোঝাতে পারি। ফার্স্টে আমাকে একটা কথা বলো যে এই জায়গার মধ্যে পুরো জিনিসটা আমি একটু আরেকবার ভালোভাবে লিখি। দেখো পুরো জিনিসটা আমি আরেকবার ভালোভাবে লিখি, একটু বেঙ্গে লিখতে হবে। দেখো এখানে ব্রোমিন 2টা নিছি না, ব্রোমিন 2টা নিছি, এখানে প্লাস দেওয়ার দরকার নাই, আর এখানে আর প্লাস দিবা না। এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আচ্ছা দেখো এটাকে স্টেপ 1 বলতে পারো, তবে স্টেপ 1 এখন লিখিও না, আমি তোমাকে বলতেছি কিভাবে লিখবা। প্রথম কথা হচ্ছে দেখো যে এখানের মধ্যে CH2 এর মধ্যে এই জিনিসটা হচ্ছে পাই বন্ড, নিচেটা হচ্ছে সিগমা বন্ড। পাই বন্ডের মধ্যে কি থাকে, পাই ইলেকট্রন থাকে। এখন এই পাই ইলেকট্রন গুলো হচ্ছে ডান্স করতে পারে, তারা কি করতে পারে, ডান্স করতে পারে। ডান্স মানে কি, তারা নৃত্য প্রদর্শন করতে পারে, নৃত্য বলতে তারা নাচ করতে পারে। এখন নাচটা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স, আর একটা হচ্ছে নন ক্লাসিক্যাল ডান্স। তাতা তো এই ডান্স এগুলো না, আবার এটা হচ্ছে অন্য টাইপের ডান্স। দেখো ক্লাসিক্যাল ডান্স আর একটা হচ্ছে নন ক্লাসিক্যাল ডান্স। আচ্ছা ক্লাসিক্যাল ডান্স গুলো হচ্ছে ওপেন এয়ারে করলে, পাইলটন যখন ওপেন এয়ারে করবে, ওপেন মানে হচ্ছে ওপেন স্পেসে করলে, তখন হবে ক্লাসিক্যাল ডান্স, তখন হবে কি ক্লাসিক্যাল ডান্স। আর নন ক্লাসিক্যাল ডান্স হবে যখন সে হচ্ছে কি একদম চাকরিক আকারে করবে, চাকরিকের মধ্যে গুলো নন ক্লাসিক্যাল ডান্স। এখন এই যে সেখানে ডান্স যে করতেছে, ডান্স মানে হচ্ছে নড়াচড়া, মানে ইলেকট্রন হচ্ছে এক জায়গায় স্থির থাকে না, সে নড়াচড়া করে, সে ছোটাছুটি করে। এখানের মধ্যে সে যে নড়াচড়া করতেছে এটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স। আর আমরা যখন রেজোনেন্সে পড়বো বদ্ধ আকারে, অর্থাৎ বেনজিনের মধ্যে যে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে, সেগুলো কিন্তু হবে নন ক্লাসিক্যাল ডান্স। এগুলো বিস্তারিত আলোচনা করবো, তবে আপাতত একটা বেসিক দিচ্ছে আর একটা ধারণা দিচ্ছি এইখানে। এরপরে দেখো ব্রোমিনের মধ্যে তার ব্যালেন্স শেলে ইলেকট্রন কয়টা আছে আমরা জানি, ব্যালেন্স শেলে ইলেকট্রন কয়টা, 7টা। এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আরেকটা হচ্ছে এটা। এই ব্রোমিনের কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আরেকটা হচ্ছে এটা। এতটুকু ক্লিয়ার? অর্থাৎ ব্রোমিনের লাস্টের শক্তি স্তরে 7টা করে ইলেকট্রন, এবং তারা অক্টেট পূরণ করছে কিভাবে, যখন তারা তাদের মধ্যে মধ্যকার ইলেকট্রনটা শেয়ার করছে, শেয়ার করে এখন তাদের মধ্যে অক্টেট পূরণ হয়েছে। এটা আমিও বুঝছি, তুমিও বুঝছো, পারফেক্ট না? এখন একদম সবকিছু পারফেক্ট। এখন এই যে ইলেকট্রন যেটা আছে, এই ইলেকট্রনটা কি করবে, ব্রোমিনের কাছে আসতে চাইবে। এটা একটু মুছে দিই, ক্লাসিক্যাল নন ক্লাসিক্যাল এটা আমি বুঝাচ্ছি, এখন হা করে তাকায় থাকিও না।
সবকিছু এক্সপ্লেন করব। দেখো এই যে CH2 যেটা আছে এর উপরে যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনটা এই জায়গায় আসতে চাইবে, এই জায়গায় ব্রোমিনের কাছে। এখন ব্রোমিন বলবে যে সাবার করো, একটু অপেক্ষা করো, এভাবে এখন পসিবল না, কারণ অলরেডি আমি একটা ব্রোমিনের সাথে আরেকটা ব্রোমিনের সাথে আমি অষ্টকে আবদ্ধ, অর্থাৎ আমাদের মধ্যে অক্টেট পূরণ হয়েছে, আমরা কিন্তু এখন স্টেবল। আমি এখন চাইলে তোমার সাথে যুক্ত হতে পারবো না, আমি চাইলে এখন তোমাকে নিতে পারবো না। কে বলতেছে? ব্রোমিন বলতেছে। ব্রোমিন বলতেছে আমরা এখন স্টেবল আছি, মানে আমাদের মধ্যে অষ্টক পূরণ হয়ে গেছে। দেখো 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 অষ্টক পূরণ হয়ে গেছে। তাহলে আমরা এইভাবে আসতে পারবো না। হ্যাঁ, একটা শর্তে আসা যাবে। ব্রোমিন বলতেছে একটা শর্তে আমি তোমার সাথে অ্যাড হতে পারবো। কার সাথে? এটার সাথে অ্যাড হতে পারবো। কোনটা? এটা আসতে যাচ্ছে, এটা হচ্ছে পাই ইলেকট্রন না, দুইটা পাই ইলেকট্রন না, আসতে যাচ্ছে এখানে। বলছে আমি তোমার সাথে অ্যাড হতে পারবো একটা শর্তে, যদি আমার ব্রাদার ব্রোমিন, আমার ভাই ব্রোমিনকে যদি আমি আলাদা করতে পারি। তাহলে আমার ব্রাদার ব্রোমিনকে আমি আলাদা কিভাবে করব? যখন হচ্ছে আমি আমার শেয়ারকৃত ইলেকট্রনগুলো আমি তাকে দিয়ে দিব, অর্থাৎ আমি তাকে দিয়ে দিব। তাকে দিয়ে দিলে তাহলে ব্রোমিন যখন ইলেকট্রনগুলো পাচ্ছে তখন সে তৈরি করলো কি? ব্রোমাইড আয়ন। বুঝো নাই মনে হয়? যার কাছে কেমিস্ট্রিতে যার কাছে ইলেকট্রন যায় সেটা ব্রোমাইড আয়ন হয়ে যায়। যার কাছে ইলেকট্রনটা যাবে সে তৈরি করলো কি? ব্রোমাইড আয়ন। অর্থাৎ ব্রোমিন তার ভাইকে দুইটা ইলেকট্রন দিয়ে দিল। কেন দিয়ে দিল বলো তো? কেন? কারণ একে যখন জায়গা দিতে হবে তখন এই বলতেছে না তোমার ইলেকট্রন আমি নিতে পারবো না, কারণ আমার ওভারলোড হয়ে যাবে, কারণ অলরেডি আমার 8টা পূরণ হয়ে গেছে, তোমারটা নিলে 10টা হয়ে যাবে। তো 10টা হলে তো সে আনস্টেবল। কেমিস্ট্রিতে একটা যৌগ কখন স্টেবল হয়? যখন তার অক্টেট পূরণ হয়, অষ্টক পূরণ হয়। তো এই কি করলো? দুইটা ইলেকট্রন ব্রোমিনকে দিয়ে দিল, ব্রোমিন এখন ব্রোমাইড আয়ন তৈরি হলো, আর এখানে তৈরি হলো কি? প্লাস। এখন বলতেছে আমি এখন তোমাকে নিতে পারবো। কেন? কারণ এই পাই ইলেকট্রনটা আকর্ষিত হয় ইলেকট্রোফাইল দিয়ে। এখন তুমি বলতে পারো স্যার আমি তো মনে করছিলাম এখানে দুইটাই নিউক্লিওফাইল। না ভাইয়া, তাদের মধ্যে যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয় তখন একটা অংশ প্লাস হয় আরেকটা অংশ, মানে এই জিনিসটা আমি আরো অন্যভাবে বোঝাতে পারি, যেমন ধরো এই যে ব্রোমিন যখন ওভারল্যাপ করে, ব্রোমিনের এস অরবিটাল বলতে পারো বা পি অরবিটাল। সাপোজ ধরো আমি বললাম এস অরবিটাল, এটা ইলেকট্রন বিন্যাস করে আমরা বের করবো, এগুলো এখন বিস্তারিত আলোচনা করবো না। সাপোজ ধরো আমরা একটা এস অরবিটাল ওভারল্যাপ করতেছে, সাপোজ ধরো ব্রোমিনের, তো একটা অংশে কি পড়ে? হেলে পড়ে যায়, একটা অংশে ইলেকট্রনগুলো হেলে পড়ে আসে। যখন ওভারল্যাপ করে তখন এটা মাইনাস হয়ে যায় আর এটা প্লাস হয়ে যায়, ওভারল্যাপ যখন করে আর কি। আচ্ছা যাই হোক, এগুলো তোমাকে এখন জানার দরকার নাই, এগুলো অনেক ভিতরে পড়া, এগুলো আমি তোমাকে বলবো না। আপাতত এটা মনে রাখো যে এখানের মধ্যে যখন এই ব্রোমিনের দুইটা ইলেকট্রন যখন এই ব্রোমাইড আয়নটা নিয়ে ফেলে, তখন ব্রোমাইড মাইনাস আয়ন তৈরি হয়, আর এটাকে বলা হয় ব্রোমোনিয়াম আয়ন। ব্রোমোনিয়াম আয়ন, অর্থাৎ যেটা প্লাস থাকবে, আয়ন স্পেলিং হচ্ছে এটা, যেটা প্লাস থাকবে সেটা হচ্ছে ব্রোমোনিয়াম আয়ন, আর যেটা মাইনাস থাকবে সেটাকে বলা হয় ব্রোমাইড আয়ন। এখন এই ব্রোমিনটা এখন যুক্ত হতে পারবে কার সাথে? এই CH2 এই দুইটা আছে না, এই দুইটা এখন এটার সাথে যুক্ত হবে, এই দুইটার সাথে ব্রোমিনের সাথে এখন যুক্ত হলো, এই ব্রোমিন অর্থাৎ প্লাস ব্রোমিনের সাথে যুক্ত হলো। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন এই দুইটা ইলেকট্রন হচ্ছে কিসের? এইটা যুক্ত হলো, এবং ব্রোমিন বলতেছে আমার বাকি ইলেকট্রনগুলো কই? দিয়ে দাও, একটা দুইটা তিনটা, এরপর আরেকটা কয়টা গেল? 1 2 3 4 5 6 7 8, 8টা হয়েছে। এরপরে CH2 টা এখানে বসে দাও। এখন CH2 হচ্ছে এতগুলো বিক্রিয়ার মধ্যে, মানে এতগুলো প্রসেসের মধ্যে কার ক্ষতি হয়েছে? অবশ্যই CH2 এর। কেন ভাইয়া? কারণ সে তার ইলেকট্রনগুলো পাচ্ছে না, অর্থাৎ তার হাত কিন্তু এখানে মিসিং। দেখো 2 3, আরেকটা হাত কই? তার মানে সে হচ্ছে পজিটিভ মানে হচ্ছে সে কার্বোক্যাটায়ন। কিভাবে তৈরি হয় বলো তো? যখন কার্বন থেকে আমরা ইলেকট্রনটা নিয়ে ফেলবো, কার্বন থেকে ইলেকট্রন নিয়ে ফেলছে না, উপরের দুইটা ইলেকট্রন ছিল না, নেওয়া হয়ে গেছে, তাহলে এটা কি হয়েছে? পজিটিভ চার্জ। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বেসিক লোকানো আছে। বেসিকটা হচ্ছে, আমাকে একটা কথা বলো, যখন আমরা কার্বোক্যাটায়ন যখন তৈরি করি, কার্বোক্যাটায়ন মানে হচ্ছে তার একটা হাত মিসিং, তার মানে এটা কিভাবে তৈরি হয় বলো তো? আমি এখানে কার্বন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, CH3, এবং তার একটা ব্যাকহ্যান্ড অরবিটাল আছে। ব্যাকহ্যান্ড অরবিটাল মানে হচ্ছে এই ধরনের ব্যাকহ্যান্ড অরবিটাল, এটা হচ্ছে তার ব্যাকহ্যান্ড অরবিটাল, অর্থাৎ এই অরবিটালটা হচ্ছে তার খালি, এখানে আরেকটা পরমাণু এসে যুক্ত হতে পারবে, এটাই তো কার্বোক্যাটায়ন। তো ঠিক একইভাবে এখানে চিন্তা করে দেখো, দুইটা হাইড্রোজেন নিল, দুইটা অরবিটাল, এখানে একটা অরবিটাল কার্বনের, আর একটা কোথায়? আরেকটা হচ্ছে খালি। তাহলে এই খালি অংশটাকে আমি এভাবে দিতে পারি, ব্যাকহ্যান্ড অরবিটালকে এইভাবে, এটা হচ্ছে আমার ব্যাকহ্যান্ড অরবিটাল। ব্যাকহ্যান্ড অরবিটাল মানে হচ্ছে যেটা হচ্ছে খালি আছে, মানে তার একটা হাত খালি, এই একটা হাতকে আমি এইভাবে দেখাচ্ছি, কোনো সমস্যা আছে? এখন দেখো এটা পজিটিভ চার্জ এখানে দিয়ে দাও,
এখন দেখো যে এই ব্রোমিন কি করবে, যেহেতু তার পাশের কার্বন মানে এই কার্বনকে দেখা যাচ্ছে সে আনস্টেবল, অর্থাৎ তার হাত খালি, সে কি করবে তার এই ব্যালেন্স শেলের ইলেকট্রনটা এই কার্বনকে দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ এই কার্বনের হাতকে দেওয়ার চেষ্টা করবে এবং এই হাতকে দেওয়ার চেষ্টা করে সে কার্বনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করবে। তবে এতগুলো যে ব্রোমিন করলো, কিন্তু এখানে ব্রোমিনের অনেক বড় একটা লস হয়েছে। লসটা কি জানো? ব্রোমিন তার ব্যালেন্স শেলের ইলেকট্রন থেকে কার্বনকে দিয়ে দিছে, অর্থাৎ তার কলিজার টুকরাকে ব্রোমিনের কলিজার টুকরাকে হচ্ছে কার্বনকে দিয়ে দিচ্ছে। তার মানে কার্বনকে যেহেতু ব্যালেন্স শেল থেকে ইলেকট্রনটা দেওয়া হয়েছে, তাহলে এখানে ব্রোমিনটা হচ্ছে পজিটিভ চার্জ। একটা জিনিস চিন্তা করো, এটা হচ্ছে ব্রোমিনের ব্যালেন্স শেলের ইলেকট্রন, 1 2 3 4 5 6 ব্যালেন্স শেলের ইলেকট্রনটা কার্বনকে দিছে, অর্থাৎ ইলেকট্রন যখন দিয়ে দেয় তখন সেটা পজিটিভ চার্জ হবে, তাহলে ব্রোমিন পজিটিভ চার্জ। তবে এখানে আরেকটা বেসিক হচ্ছে যে এখানে কার্বনটা কিন্তু আংশিক পজিটিভ, এটাও কিন্তু আংশিক পজিটিভ, কারণ তাদের কিন্তু এখান থেকে ইলেকট্রন চলে গেছিল প্রথমে, যার কারণে এখান থেকে প্রথমে চলে গেছিল না ইলেকট্রন, যার কারণে এটাও কিন্তু আংশিক ধনাত্মক, এটাও কিন্তু আংশিক ধনাত্মক হবে। এখন দেখো এই জিনিসটার পরে কি আসবে, এই জিনিসটার পরে দেখো একটু বেশি হচ্ছে মনে আজকে, দেখো একটু ভালোভাবে দেখো, পুরো জিনিসটা ক্লিয়ার হবে। লাস্টে দিকে কি আছে? ব্রোমিন। লাস্টে দিকে কি আছে? ব্রোমাইড আয়ন আছে। ব্রোমাইড আয়নটা থাকি যাবে না, এটা দেখো দেখো ব্রোমাইড, এই ব্রোমাইডটা তো এখানে বেরিয়ে যাবে, কারণ ওকে বের করে দিছি, মানে ব্রোমিন তার ভাইকে দুইটা ইলেকট্রন দিয়ে সে আলাদা করে দিছে। এখন এই জিনিসটাকে বলা হচ্ছে সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন। কি বলা হচ্ছে? নামটা লিখে রাখো, সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন, সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন। আচ্ছা, সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন তুমি এটা এখন লিখবা না, এই জিনিসটা এখন লিখিও না, এটা লিখবা হচ্ছে একটু পরে, আমার এখানে জায়গা নাই, আমি একসাথে লিখতে পারতেছি না, পুরো জিনিসটা কিন্তু একটা স্টেপে হবে, এটা তোমাদের আমার জায়গা নাই তো এখানে, তুমি ডান পাশে আবার লিখতে পারবা না। দেখো এখন সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নটা লিখবা না, এর পরেরটা লিখবা। দেখো দেখো এখানের মধ্যে কি হচ্ছে, দেখো CH2 এখানের মধ্যে ব্রোমিন যুক্ত হলো আর এখানের মধ্যে ব্রোমিনটা যুক্ত হলো, এতটুকু না? তাহলে দেখো এটা হচ্ছে আংশিক ধনাত্মক, এটা হচ্ছে কি আংশিক প্লাস, এটা আংশিক প্লাস, ব্রোমিনটাকে আংশিক প্লাস দিতে পারো, সমস্যা নাই এই জিনিসটা। এবং এটাকে বলা হচ্ছে সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন, লিখছো এটাকে বলা হচ্ছে সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন, অর্থাৎ এটাকে বলা হয় নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন। নন ক্লাসিক্যাল মানে হচ্ছে এখানে বদ্ধ যখন থাকে তখন সেটাকে বলা হয় নন ক্লাসিক্যাল, এটা আমি বিস্তারিত অ্যারোমেটিকে পড়াবো। তো সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন কেন হচ্ছে? দেখো ব্রোমিন হচ্ছে পজিটিভ, সেজন্য হচ্ছে ব্রোমোনিয়াম আয়ন। আর সাইক্লিক কেন বলা হচ্ছে? কারণ এটা চক্রাকার আছে। তাহলে এই জিনিসটা লেখার পরে তুমি এভাবে দিতে পারো, ব্রোমিনটা তুমি এভাবে না লিখে তুমি জিনিসটা এভাবে দিতে পারো, সুন্দর হয়। এভাবে দিয়ে এই অংশটা এখানে দিয়ে ফেলতে পারো, যেটা আমার এখানে জায়গা ছিল না, সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন। আর লাস্টে দিয়ে তুমি ব্রোমাইড আয়নটা আলাদাভাবে বের করতে পারো, ব্রোমাইড আয়নটা তুমি চাইলে এভাবে দিতে পারো, ব্রোমাইড আয়ন, এরপরে তুমি লিখতে পারো, সমস্যা নাই, ডাজেন্ট ম্যাটার। আর আগে লিখে ফেললে তাও সমস্যা নাই, হয়ে যাবে। এখন এই পুরো জিনিসটা কিন্তু একটা স্টেপে হয়েছে, সেটা কোন স্টেপে? ফার্স্ট স্টেপে হয়েছে। এখন সেকেন্ড স্টেপে ঘটনাটা কি? অর্থাৎ এটা হচ্ছে, এটাকে ট্রানজিশন স্টেট বলা যায়। অর্থাৎ আমরা যে গত ক্লাসে বেবি অ্যালকিন পড়ছিলাম না, ট্রানজিশন স্টেট, এটা কিন্তু কি একটা ট্রানজিশন স্টেট থেকে এই অংশটা আসছে, এটাকে বলা হয় সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন। তো এই সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নটা আমরা এখন নিব কত? সেকেন্ড স্টেপে এখন আসবে কে? দেখো CH, সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন না, তাহলে এখানে কি আসবে? ব্রোমিনটা আসবে, ব্রোমিন, এরপর এখানে আসবে CH2, এই জায়গায়, এটা এই জায়গায়, এটা হচ্ছে আমার সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন। এর সাথে কার বিক্রিয়া হবে? ব্রোমাইড আয়ন, অর্থাৎ যে ব্রোমাইড আয়নটা যেটা বাকি ছিল সেটাও তো ইউজ হবে, কারণ আমরা টোটাল ব্রোমিন নিছি দুইটা, একটা প্লাস একটা মাইনাস, মাইনাসটা এখন ইউজ হবে। তাহলে এই সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নের সাথে এই ব্রোমাইড আয়নের এখন বিক্রিয়া হবে। এখন এই ব্রোমাইড আয়নটা কি করবে? সে এখন হচ্ছে এদের সাথে যুক্ত হতে চাইবে, সে বলবে যে আমি কেন একা থাকবো, আমাকেও যুক্ত করাও। এখন সে কি করবে? এই কার্বনের সাথে যুক্ত হতে চাইবে। এখন এই কার্বন বলবে যে আমি পারবো না, কারণ আমি কার্বনের সাথে ব্রোমিনের অষ্টক অবস্থায় আছি। দেখো এই কার্বনের কিন্তু অষ্টক পূর্ণ হয়েছে, হাইড্রোজেন দুইটা, একটা হাইড্রোজেনের সাথে দুইটা হাইড্রোজেনের সাথে চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, কার্বনের কিন্তু অষ্টক পূরণ হয়েছে। এই কার্বনের দেখো হাইড্রোজেনের সাথে একটা, তাহলে একটা কার্বনের সাথে একটা হাইড্রোজেনের সাথে বন্ড কয়টা? একটা না, একটা, দুইটা। এরপরে টোটাল হাইড্রোজেন আরো কয়টা আছে? আর একটা না, তাহলে 1 2 3 4, এরপরে 5 6, এখানে একটা আছে না, 5 6, ব্রোমিনের সাথে 7 8, অর্থাৎ এখন স্টেবল আছে। তো এখন ব্রোমিন যখন আসতে চাইবে, বলছে কার্বনের সাথে ব্রোমিন যখন যুক্ত হইতে চাইবে তখন বলবে যে না আমি এখন পারবো না, কারণ আমি এখন স্টেবল আছি,
আমি 100তে পারা যাবে যখন হচ্ছে আমি ব্রোমিনের যে ইলেকট্রনগুলো আমাকে শেয়ার করেছিল আমার সাথে সেগুলো যদি আমি তাকে দিয়ে দিই, আর এবং এই ব্রোমিনটা ছিল পজিটিভ, এই ব্রোমিনটা ছিল ব্রোমোনিয়াম আয়ন, আমি যদি তাকে যদি আমি দিয়ে দিই তবে হচ্ছে আমার মধ্যে আবার অষ্টক অপূর্ণ থাকবে, তখনই হচ্ছে আমি তোমাকে জায়গা দিতে পারবো। অর্থাৎ ঘুরে ফিরে একই কথা। এখন তুমি বলবে স্যার এত তাল করেন, ঠিক আছে স্যার এত তাল হচ্ছে এখানে, দেখো হ্যাঁ তাল হচ্ছে, কাহিনী হচ্ছে, সবকিছু হচ্ছে। দেখো CH2Br, এখন ব্রোমিন যখন এই দুইটা ইলেকট্রন নিয়ে যখন চলে আসছে তখন তার আর মধ্যে পজিটিভ চার্জ থাকবে না। কেন? কারণ ব্রোমিন তার কলিজার টুকরাকে যখন হচ্ছে কার্বনকে দিয়ে দিছে, কলিজার টুকরা মানে হচ্ছে তার ব্যালেন্স শেল ইলেকট্রনগুলো যখন কার্বনকে দিয়ে দিছে তখন হচ্ছে সে পজিটিভ হয়েছে, দিয়ে দিলে পজিটিভ। আবার কার্বন যখন দিয়ে দিছে কেন? কারণ তাকে ব্রোমাইড আয়নকে জায়গা দিতে হবে, তো দিয়ে দেওয়ার কারণে ব্রোমিনের পজিটিভ চার্জটা এখন নাই। তাহলে এখন এই কার্বনের এখন হচ্ছে দুইটা ইলেকট্রন কি অষ্টক পূর্ণ করার জন্য দুইটা ইলেকট্রন হচ্ছে কি থাকে, খালি থাকে। তো এই ব্রোমিন তার অলরেডি দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রন সে কোথা থেকে নিছে? তার ব্রাদার ব্রোমিন থেকে, অর্থাৎ তার ভাই ব্রোমিন তাকে আগে থেকে দিয়ে ফেলছে। তাহলে এই দুইটা ইলেকট্রনের সাথে এখন কার্বন সমযোজী বন্ধনে আবদ্ধ হবে। একটু প্যাচাল লাগতে পারে, ঠিক আছে, একটু প্যাচাল লাগতে পারে, হ্যাঁ কাহিনী আসলে একটু হবে, এটা মেকানিজম একটু এরকম হয়, কথা বললাম তো। আচ্ছা দেখো প্রথম সবাই একটু বুঝবে না, আমি তোমাকে আরেকবার এক্সপ্লেন করতেছি, কারণ মেকানিজম জিনিসটা একটু বুঝতে হয়, দুর্জনিত হয়। দেখো ফার্স্টে ঘটনাটা কি, খুব ভালোভাবে শোনো, যারা এখনো কিচ্ছু বুঝো নাই, একটা অংশ যারা বুঝো নাই তারা ভালোভাবে শোনো। প্রথম কথা হচ্ছে CH2 মানে হচ্ছে ইথিন, আমি ব্রোমিন দুইটা নিলাম, এই ব্রোমিনকে এই অবস্থায় লেখা যায়, এই অবস্থায় লেখা যায়, ঠিক আছে। এখন ব্রোমিন দুইটা হচ্ছে অষ্টক পূর্ণ অবস্থায় আছে, অর্থাৎ তাদের প্রত্যেকটা 8টা ইলেকট্রন। আচ্ছা এখন অষ্টক যদি না বুঝো তাহলে আরেক সমস্যা, এগুলো কিন্তু পর্যায় সারণীর পড়া, ওই চ্যাপ্টার 3 এর অষ্টক অপূর্ণ, অষ্টক পূর্ণ, এগুলো যদি আবার না বুঝলে আরেক সমস্যা আছে। এগুলো তো ক্লাস 9 10 পড়ে আসছো, এগুলো বুঝার কথা, আবার এগুলো না বুঝলে কিন্তু তখন কিন্তু সমস্যা আছে। আশা করি সবাই বুঝে এগুলা। দেখো এই যে ব্রোমিনের 1 2 3 4 5 6 7 8 প্রত্যেকটা ব্রোমিনের অষ্টক পূর্ণ আছে। এখন এই যে ইলেকট্রন যখন ব্রোমিনের কাছে আসতে চাইবে তখন এই ব্রোমিন দুইটার মধ্যে যে কোনো একটা ইলেকট্রোফাইল হতে হবে। কেন ভাইয়া? কারণ এই পাই ইলেকট্রন দ্বারা ইলেকট্রোফাইল আকর্ষিত হয়, অর্থাৎ দুইটার মধ্যে যদি একটা ইলেকট্রোফাইল যদি না আসে তাহলে এই পাই ইলেকট্রনকে এই ব্রোমিন জায়গা দিতে পারবে না। কেন বলো? কারণ ইলেকট্রোফাইল পাই ইলেকট্রন দ্বারা আকর্ষিত হয়। তাহলে এই ব্রোমিনের দুইটা ইলেকট্রন, যে কোনো একটা ব্রোমিনের দুইটা ইলেকট্রন তার একটা ব্রোমিনকে দিয়ে ফেলতে হবে, দিয়ে দিছে। সাপোজ ধরো এই দুইটা ইলেকট্রন, মাঝখানে দুইটা ইলেকট্রন যেটা ছিল শেয়ারকৃত, এই দুইটা ইলেকট্রন এ কে দিয়ে দিছে, তাহলে এটা ব্রোমাইড মাইনাস আয়ন হয়ে গেছে। কোনটা? এটা ব্রোমাইড মাইনাস আয়ন হয়ে গেছে, আর এটা হয়ে গেছে ব্রোমিয়াম প্লাস আয়ন অথবা ব্রোমোনিয়াম প্লাস আয়ন। ব্রোমোনিয়াম আয়ন বললে ব্রোমিন প্লাস বোঝাই। এখন এই ব্রোমাইড আয়নটাকে এক পাশে রাখো, এটা নিয়ে এখন কাজ নেই, কাজ হচ্ছে এটা নিয়ে। কেন ভাইয়া? কারণ দ্বিবন্ধনে পাই ইলেকট্রন দ্বারা আকর্ষিত হয় কিন্তু ব্রোমোনিয়াম প্লাস আয়ন, অর্থাৎ ব্রোমোনিয়াম আয়ন, আমি আবার প্লাস কেন বলতেছি, সরি, শুধু ব্রোমোনিয়াম আয়ন। দ্বিবন্ধনে পাই ইলেকট্রন দ্বারা আকর্ষিত হয় কি? ব্রোমোনিয়াম আয়ন। ব্রোমোনিয়াম মানে হচ্ছে ব্রোমিন প্লাস। ব্রোমোনিয়াম আয়ন দ্বিবন্ধনে পাই ইলেকট্রন দ্বারা আকর্ষিত হয়, তাহলে এই দুইটা পাই ইলেকট্রনের মধ্যে কি একটা বন্ড না, পাই বন্ড, এই পাই বন্ডটা ব্রোমিনের সাথে সে শেয়ার করে। এই তো এটা ব্রোমিনের সাথে কি করলো? শেয়ার করলো। এখন এটা যখন শেয়ার করলো তখন এই CH2 এর ক্ষতি হয়ে গেল। কেন ভাইয়া? কারণ অলরেডি আগে ডাবল বন্ড ছিল, যখন ইলেকট্রন চলে গেছে তখন সেটা হয়ে গেছে শুধু সিঙ্গেল বন্ড CH2। এখন আমাকে বলো, গত ক্লাসে, এর আগের ক্লাস 1000 বার বলছি, যখন কার্বন থেকে ইলেকট্রন চলে যায় তখন সেটা তৈরি হয় কার্বোক্যাটায়ন। এটা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, কার্বোক্যাটায়ন। এখন তুমি বলতে পারো ভাই এই জিনিসটা বুঝি না, এগুলো কি আঁকছেন টেরা বেড়া। আচ্ছা তুমি যদি এটা আঁকতেও না চাও, আমি এটা আঁকছি কি জন্য, যাতে তুমি আরো ফিল করতে পারো। বেশি ফিল করাতে গিয়ে অনেক সময় জটিল লাগে যায়, ঠিক আছে। দেখো এটা হচ্ছে, এখন যখন হচ্ছে সে পজিটিভ আয়ন হচ্ছে সেটা বুঝছি, কারণ তার থেকে ইলেকট্রন চলে গেছে, কার থেকে? কার্বন থেকে, এটা বুঝছি। এখন আমাকে বলো, একটা কার্বোক্যাটায়ন যখন তৈরি হয় তখন কিন্তু তার একটা ব্যাকএন্ড অরবিটাল থাকে। ব্যাকএন্ড মানে হচ্ছে কি? একটা খালি অরবিটাল, যেখানে হচ্ছে আরেকজন আসতে পারবে। যেমন ধরো এই কার্বনের একটা হাত ফিল হয়েছে, হাইড্রোজেন দুইটা হাত নিছে, কয়টা? 3টা হাত চলে গেছে, বাকি একটা হাত হচ্ছে এটা হচ্ছে একটা আরেকটা হাত। হাতটাকে আমি এইভাবে আঁকছি আর কি, বোঝার জন্য, ফিল করানোর জন্য হাতটা এইভাবে আঁকছি। সমস্যা আছে? সমস্যা নাই। এবং এটা পজিটিভটা এখানে দিছি, অথবা পজিটিভটা এখানে দাও, সমস্যা নাই, একদমই সমস্যা নাই। তাহলে এই ব্রোমিন কি করবে? যখন দেখতেছে তার এই কার্বনের হাতটা খালি, সে কি করবে? তার এই ইলেকট্রন দুইটা এই কার্বনের সাথে শেয়ার করতে চাইবে। তাহলে শেয়ার করছে, করার পরে তুমি এখানে নন সাইক্লিক লিখবা না, তুমি লিখবা সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন। এই সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নটা এখানে তৈরি করলো, অর্থাৎ এই জিনিসটা এখানে তৈরি করছে। এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ।
এটা কি করলো? ব্রোমিন। এখন ব্রোমিন যখন তার ইলেকট্রন ব্যালেন্স শেল থেকে দেওয়ার কারণে এটা হয়ে গেছে পজিটিভ চার্জ। এবং বলতে পারো স্যার এখানে কেন পজিটিভ? কারণ এখান থেকে অলরেডি আগে থেকে ইলেকট্রন চলে গেছিল, যার কারণে এটা পজিটিভ চার্জ। কারণ তুমি বলতে পারো দেখো এই কার্বনের সাথে আগে ইলেকট্রন ছিল, এই ব্রোমিনের সাথে বন্ড গঠন করছে, তাহলে এটা পজিটিভ চার্জ হবে। আবার এই কার্বনের সাথে ইলেকট্রন ছিল, এই কার্বন থেকে ইলেকট্রন চলে গেছে, তাহলে এটা পজিটিভ। পজিটিভ মানে হচ্ছে আংশিক ভাই, আংশিক, ফুল পজিটিভ না, ফুল পজিটিভ না, আংশিক ধনাত্মক চার্জ, এটা আংশিক ধনাত্মক চার্জ। এতটুকু বুঝা গেছে? পুরো জিনিসটা আবার লিখলাম, লেখার পরে ব্রোমাইড আয়ন, ব্রোমাইড আয়ন এখন আসবে। ব্রোমাইড বলছে আমাকে জায়গা দাও, আমি কি করব? আমি কি অসহায়ের মধ্যে ঘুরবো? আমাকে জায়গা দিতে হবে। সে বলতেছে ব্রোমাইড যখন কার্বনের সাথে যুক্ত হতে চাইবে তখন কার্বন বলবে যে না, অলরেডি আমি অক্টেটে আছি, আমি তোমাকে এখন জায়গা দিতে পারবো না। আমি তোমাকে জায়গা দিতে পারবো যদি কার্বন ব্রোমিন থেকে আমি যে ইলেকট্রনগুলো নিয়েছি সেগুলো যদি তাকে আবার ফেরত দিয়ে দিলে, তাকে যখন ফেরত দিয়ে দিছে তাহলে ব্রোমিনটা এখানে চলে আসছে এবং তার মধ্যে আর পজিটিভ চার্জ নাই, এবং এই ব্রোমাইডটা CH2 এর সাথে যুক্ত হয়ে তারা তৈরি করলো 1,2 ডাইব্রোমো ইথেন। অর্থাৎ লেখার সময় খুব সহজে কিন্তু লিখে ফেলি, কিন্তু ভিতরে যে এতগুলো কাহিনী হচ্ছে সেটা আমরা জানি না, এবং সেটা বইও দেওয়া থাকে না, এবং অনেক টিচার সেটা পড়ায়ও না। তো যার কারণে আমরা জিনিসটা ফিল করতে পারি না, কিন্তু ভিতরে কিন্তু দুইটা স্টেপে হয়েছে, এবং এটা হচ্ছে 1,2 ডাইব্রোমো ইথেন, 1,2 ডাইব্রোমো ইথেন। ওকে, আরেকজন বলছে ব্রোমিনের হ্যান্ড কয়টা? হ্যান্ড না, ব্রোমিনের হাত, হাত বিষয় না, হাত না, এটা হচ্ছে তার ইলেকট্রন, এটা হচ্ছে তার ইলেকট্রন, এটা হচ্ছে তার পা ইলেকট্রন। অর্থাৎ এই দুইটা ইলেকট্রন এখানে ব্রোমিনের কাছে চলে আসছে না, সরি এই দুইটা না, এই দুইটা, এটা এটা আর এটা ব্রোমিনের কাছে চলে আসছে না, তাহলে এটা মাইনাস, এটাই বোঝাচ্ছি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এগুলো ছিল হচ্ছে একটু হয়তো কঠিন লাগতে পারে এই জিনিসটা, তবে তোমরা একটু প্র্যাকটিস করবে বারবার। আচ্ছা যাই হোক, এগুলো আসলে ইম্পর্টেন্ট পড়া না, এখনো ইম্পর্টেন্ট পড়াতে আসি নাই। দেখো 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 সবাই যারা যারা এখনো তোমরা বারবার চলে যাচ্ছ, তোমরা চলে আসো, ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ এখন পড়বো হচ্ছে পানি সংযোজন, অ্যালকিনের পানি সংযোজনটা। দেখো অ্যালকিনের পানি সংযোজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক ইজি। অ্যালকিনের পানি সংযোজন, অ্যালকিনের 3 নাম্বার স্টেপটা কি বললাম? হ্যালোজেন সংযোজন এবং অ্যালকিনের সাথে পানি সংযোজন। আচ্ছা আমাকে একটা কথা বলো, গত ক্লাসে আমি তোমাদেরকে পড়াইছিলাম CH3 CH2 OH প্লাস H2 SO4 মিলে কি তৈরি হয়েছিল? ইথিন তৈরি হয়েছিল। মিলে কি তৈরি হয়েছিল? ইথিন তৈরি হয়েছিল, এবং পানিটা অপসারণ হয়েছিল। এটা পড়াইছিলাম, এটা কি ছিল? ডিহাইড্রেশন না? ডিহাইড্রেশন মানে কি? যখন পানি অপসারণ করি তখন সেটাকে আমরা বলি ডিহাইড্রেশন। পানি অপসারণ করলে সেটাকে বলে কি? ডিহাইড্রেশন। একটু ওয়েট করো তো, মার্কারটা একটু বের করি। তাহলে এটা হচ্ছে ডিহাইড্রেশন না? অর্থাৎ পানি অপসারণ হয়েছে এখানে। আচ্ছা এখন তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো এখানে, এখন আমি বললাম তোমাকে CH2 প্লাস পানি, এখন কি হবে? অর্থাৎ রিভার্স করা যাবে, মানে তুমি ইথিন ছিল, অ্যালকোহল থেকে ইথিন বের করতে গেলে সালফিউরিক অ্যাসিড দিচ্ছ, আমার পানিটা সে বের করে ফেলছে। এখন তুমি যদি ইথিনের সাথে যদি আবার পানি দাও তাহলে কি তৈরি হবে? আবার রিভার্স তৈরি হবে। রিভার্স মানে আবার কি তৈরি হবে বলো? অ্যালকোহল তৈরি হবে। তবে কথা আছে, অনেকগুলো বেসিক আছে, এখন পাইছি তোমাদেরকে। দেখো ইথিনকে পানি দিলে ইথানল তৈরি হয়, আবার ইথানলকে সালফিউরিক অ্যাসিড দিলে ইথিন তৈরি হয়, এটা কিন্তু সবাই জানি। বাট একটা কথা আছে, কথাটা হচ্ছে এখন তোমরা আরেকটা ঝটকা খাবা, সেটা হচ্ছে নো রিঅ্যাকশন। তোমাদের বইয়ে লেখা আছে না যেটা অ্যালকোহল হবে, এখানে নো রিঅ্যাকশন, এটা রিঅ্যাকশন হবেও না। আচ্ছা যাই হোক, নো রিঅ্যাকশনটা আমি এখন পড়াচ্ছি না, একটু পরে বলতেছি। ফার্স্ট আগে বোঝার চেষ্টা করো, নো রিঅ্যাকশন বাদ দাও, এখন বেশি কনফিউজ করবো না। ফার্স্ট আমাকে একটা কথা বলো, প্রসেসটার নাম কি? অ্যালকোহল থেকে ইথিন হয়েছে, প্রসেসটার নাম কি? প্রসেসটার নাম হচ্ছে ডিহাইড্রেশন। কেন? ডি মানে কি ভাইয়া বলো তো? হোয়াট ইজ ডি? ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন মানে হচ্ছে, ডি মানে হচ্ছে অপসারণ, মানে রিমুভ করা, আর হাইড্রেশন মানে হচ্ছে পানি, পানি অপসারণ বিক্রিয়া। আর এটার প্রসেসটার নাম কি? এটা প্রসেসটার নাম হচ্ছে হাইড্রেশন। হাইড্রেশন মানে হচ্ছে পানি সংযোগ দেওয়া। কি দেওয়া? পানি সংযোগ দেওয়া। এই জায়গায় কি হচ্ছে? অপসারণ হচ্ছে, এই জায়গায় অপসারণ অর্থাৎ এলিমিনেশন হচ্ছে, আর এই জায়গায় হচ্ছে সংযোজন হয়ে সে অ্যালকোহল তৈরি করতেছে। তুমি বলতে পারো স্যার এখানে তো সংযোজন হচ্ছে না। ভাই সংযোজন না, এখানে কিন্তু অপসারণ হচ্ছে। দেখো পানি অপসারণ হয়েছে। তুমি বলতে পারো যে ভাই প্লাস তো আছে, প্লাস সেটা দেখবে না, তুমি দেখো পানি বের হচ্ছে যে। আচ্ছা এখনো বুঝি নেই। আচ্ছা একটু দেখো, এরপরে দেখো, দেখো হ্যাঁ অনেক কেউ বলতেছে যে এটা পানি বিয়োজন হতে পারে, পানি বিয়োজন দিতে পারো, পানি বিয়োজন পানি অপসারণ সেম কথা। দেখো আচ্ছা দেখো, এখন দেখো
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 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 CH3, সরি দেখো CH2 এটার সাথে পানি দিলাম, তোমরা এখন বলবা স্যার ইথানল তৈরি হয়েছে। স্যার কি তৈরি হয়েছে? ইথানল তৈরি হয়েছে। বাট ভাইয়া এটা হবে নো রিঅ্যাকশন, অর্থাৎ এখানে যে ইথানল তৈরি হলো সেটা ভুল, বইয়ে যেটা পড়ে আসছো সেটা ভুল। তবে এটা কারেক্ট হবে কখন জানো? যখন তুমি প্রবক দিবা H2SO4। স্যার বুঝি নাই কি বলতেছেন এগুলো, স্যার আপনার ভুল হচ্ছে মনে হয়। না ভাই আমার ভুল হচ্ছে না, একটা জিনিস ভালোভাবে চিন্তা করে দেখো। আমরা জানি অ্যালকিন কি, অ্যালকিন কি ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল? চিনি। নিউক্লিওফাইল কাকে বলে? যাদের কাছে ইলেকট্রন অবস্থান করে। অ্যালকিনের উপরে কি আছে? পাই বন্ড। পাই বন্ডের মধ্যে কি থাকে? দুইটা ইলেকট্রন থাকে। দুইটা ইলেকট্রনকে কি বলে? পাই ইলেকট্রন। তার মানে এটা নিউক্লিওফাইল। চোখ বন্ধ করে এটা নিউক্লিওফাইল, চোখ বন্ধ করে এটা নিউক্লিওফাইল লিখে দিব। আর পানি আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, পানি তো অবশ্যই নিউক্লিওফাইল, কারণ পানির মধ্যে লোন পেয়ার থাকে, যার মধ্যে লোন পেয়ার আছে সে তো মাস নিউক্লিওফাইল, তাহলে এটাও নিউক্লিওফাইল। এখন সবাই আমাকে বলো, যারা যারা ক্লাসে দেখতেছো, নিউক্লিওফাইলের সাথে কি কখনো বিক্রিয়া করবে? কখনো কি পসিবল? সবাই আমাকে বলো, নিউক্লিওফাইলের সাথে কখনো কি বিক্রিয়া করবে? নো রিঅ্যাকশন। বাট তুমি যদি একটা সালফিউরিক অ্যাসিড দাও, সালফিউরিক অ্যাসিড বলতে আমি বুঝাচ্ছি, সাপোজ ধরো তুমি এখানে H+ দিছো, একটা অ্যাসিড দিছো, এবং অ্যাসিডটা আসছে H+টা আসছে H2SO4 থেকে, তুমি একটা H2SO4 দিছো, সাপোজ ধরো তুমি বললে যে আমি এখানে দিলাম H2SO4, তখন রিঅ্যাকশন হবে। তার মানে প্রভাবকের কারণে কোনো বইয়ে যদি দেখো যে প্রভাবক দেয় নাই, ওটা কিন্তু ঠিক করে দিবা, অথবা নানা লেখককে বইয়ের লেখককে কল দিবা যে স্যার এটা কেমনে পসিবল হচ্ছে। স্যার আমরা জানি এটা নিউক্লিওফাইল, এটা নিউক্লিওফাইলের সাথে স্যার কেমনে বিক্রিয়া করে? স্যার এটা তো পসিবল না। কথা বুঝছো? আচ্ছা যাই হোক, এখন তুমি দেখো H2SO4 যখন দিব, H2SO4 হচ্ছে একটা অম্ল, তো এখানের মধ্যে H2SO4 অবশ্যই H+ ত্যাগ করবে, এটা আমরা জানি। এবং এখানে একটা জিনিসটা মাথায় রাখবো, যিনি ডাইলুট হবে, ডাইলুট মানে হচ্ছে লঘু, মানে আমরা যখন ডিহাইড্রেশনে আমরা ইউজ করতাম কিন্তু ঘন, মনে আছে? ঘন সালফিউরিক অ্যাসিড, যদি আমি লিখে না দিলে লিখে নিও, ঘন মানে হচ্ছে কনসেন্ট্রেটেড। আর এখানে আমরা ইউজ করবো ডাইলুট সালফিউরিক অ্যাসিড। এখন আমরা মেকানিজমে আসি, দেখো মেকানিজমটা দেখি, মেকানিজম দেখলে একটু ক্লিয়ার হবে। দেখো এক নাম্বার স্টেপ, স্টেপ 1, এটার মেকানিজম। দেখো এখন মেকানিজম বুঝতে গেলে তোমাদেরকে একটু ভালোভাবে আমার কথাগুলো শুনতে হবে, ভালোভাবে আমার কথাগুলো শুনো। এখানে কি আছে? পাই বন্ড আছে, উপরেরটা আছে পাই বন্ড, নিচেরটা হচ্ছে সিগমা বন্ড। পাই ইলেকট্রনগুলো কি বললাম, আবার সে ডান্স করতে পারে। সে কি ধরনের ডান্স করতে পারে? একটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স, একটা হচ্ছে নন ক্লাসিক্যাল ডান্স। এখানে ওপেন না, এটা কি চাকরিক না, তার চাকরিক যেহেতু না, তাহলে এটা ওপেন, মানে ওপেন স্পেসে তার ডান্সটা হবে ক্লাসিক্যাল মানে হচ্ছে সে কি বাম দিকেও ডান্স করতে পারে, ডান দিকেও ডান্স করতে পারে। সাপোজ ধরো সে ডান্স করলো এইদিকে, ডান্স করে করে সে এই জায়গায় আসছে। কি বললাম? বুঝো নাই মনে হয়? স্যার বুঝি নাই। দেখো CH2 এই উপরে পাই ইলেকট্রনটা, সাপোজ ধরো আমি বললাম সে ডান্স করতে করতে এই জায়গায় আসছে, তাহলে এখানে কি তৈরি হচ্ছে? ডান্স করে করে এই জায়গায় যদি আসে, তাহলে এই জায়গায় ইলেকট্রনটা চলে আসছে। তাহলে যেখানে ইলেকট্রনটা আসে, কি বললাম, যেখানে ইলেকট্রনটা আসে সেখানে আমরা কি দিই? মাইনাস দিই। বুঝি নাই স্যার? যার কাছে ইলেকট্রন আসে, কেমিস্ট্রিতে যার কাছে ইলেকট্রন আসে সেটা মাইনাস, আর যার থেকে ইলেকট্রন চলে যায় সেটা প্লাস। এর থেকে ইলেকট্রন চলে গেছে, কার্বন আগে এই ইলেকট্রন দুইটা শেয়ার করতো, তার থেকে এখন ইলেকট্রনটা নাই, তাহলে এই কার্বনটা হয়ে গেছে পজিটিভ চার্জ। কারা কারা বোঝো না এটা? পাই ইলেকট্রন হচ্ছে সঞ্চারণশীল, মানে সে হচ্ছে মুভ করে, সে হচ্ছে তিরিং বিরিং করে, সে একটা জায়গায় স্থির থাকে না, সে স্টেবল না, সে হচ্ছে ডিলোকালাইজড। এখন ডিলোকালাইজড আবার কনফিউশন হইও না, এগুলো রেজোন্যান্সের পড়া, এগুলো আসতেছে সামনে। তবে এতটুকু মনে রাখো যে এই যে পাই ইলেকট্রনগুলো হচ্ছে ঘূর্ণনশীল, মানে সে ঘুরতে পারে, সে এদিকে ঘুরলো, সে এদিকে ঘুরলো, এরকম একটা ঘুরার একটা কি তার মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে। তা আমি বললাম সে এই কার্বনের দিকে ঘুরতে ঘুরতে গেল সাপোজ, তাহলে যেখানে ইলেকট্রনটা পাস হলো সেটা কি হলো? সেটা হচ্ছে কার্বন আয়ন। এটাকে তুমি কার্বন আয়ন বলো, পড়াইছিলাম না কার্বন আয়নটা? অর্থাৎ যার থেকে আমার ইলেকট্রন নিয়ে ফেলি সেটা কার্বোক্যাটায়ন, কার্বন থেকে ইলেকট্রন নিয়ে ফেলছে কার্বোক্যাটায়ন, আর যাকে ইলেকট্রন দিচ্ছি সেটা কার্বনায়ন। এটা নিয়েও ক্লাস আছে, পরে না বুঝলে আবার পরে দিয়ে বলবো, চিন্তা করবা না। ফার্স্ট এটা মাথায় রাখো যে কার্বন থেকে ইলেকট্রন নিয়ে ফেলছি না, কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। আবার কার্বনকে ইলেকট্রন দিয়ে দিছি, তাহলে কার্বনায়ন। দিয়ে দিলে কার্বনকে ইলেকট্রন দিয়ে দিছি, কার্বনায়ন। কার্বন থেকে ইলেকট্রন নিয়ে ফেলছি, কার্বোক্যাটায়ন। এত কথা না, যেখানে
ইলেকট্রন শিফট হচ্ছে, চোখ বন্ধ করে মাইনাস বসাই দিব, আর যার থেকে চলে গেছে প্লাস বসাই দিব। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি দেখো, জৈব রসায়ন অনেক কঠিন মনে হয়। দেখো এরপরে আসি, এখন আসবে হাইড্রোজেন প্লাস। এখন বলতে পারো স্যার হাইড্রোজেন প্লাস করতে আসছে, এটা আসছে সালফিউরিক অ্যাসিড থেকে, অর্থাৎ HSO4 মাইনাস। অর্থাৎ অ্যালকোহলের মতো মনে আছে, অ্যালকোহল আমরা কি দিতাম? সালফিউরিক অ্যাসিড দিতাম না? H প্লাস এবং HSO4 মাইনাস কাজ করতো। এখন পানি নিয়ে কাজ করা যাবে না। পানির সাথে কখন বিক্রিয়া করাবো? যখন এখানে কি তৈরি হবে? পানি হচ্ছে নিউক্লিওফাইল, যখন এখানে ইলেকট্রোফাইল তৈরি হবে। ইলেকট্রোফাইল তো তৈরি হয় না। এখন স্যার ইলেকট্রোফাইল কিভাবে তৈরি হয় স্যার বুঝি না তো, তোমার বোঝার দরকার নেই। তুমি এখানে HSO4 এখন লিখবা না, তুমি শুধু লিখবা H প্লাস। লিখতেও লিখতে পারো, সমস্যা নাই। তবে এখানে কাজ করবে কে? H প্লাস। HSO4 এখানে লিখবা না, H প্লাস কাজ করবে। H প্লাসটা কোত্থেকে আসছে স্যার? H প্লাস আসছে সালফিউরিক অ্যাসিড থেকে। এখানে আমরা প্রভাবক হিসেবে কি দিছিলাম? সালফিউরিক অ্যাসিড না? এটা সালফিউরিক অ্যাসিড হচ্ছে প্রভাবক। আবার অনেকে বলে যে স্যার পানি না প্রভাবক। না ভাইয়া, সালফিউরিক অ্যাসিড হচ্ছে প্রভাবক, এমন একটা ডায়লগ লঘু। আচ্ছা, এখন Hটা কার কাছে যাবে? প্লাস কার কাছে যাবে? ইলেকট্রোফাইল কার কাছে যাবে? যেখানে ইলেকট্রন আছে। তাহলে এই ইলেকট্রোফাইলটা এই কার্বনের কাছে যাবে, তাহলে জিনিসটা কি তৈরি হচ্ছে? CH2 CH3, হিয়ার ইজ ইউর কার্বোক্যাটায়ন। এতক্ষণ পরে কার্বোক্যাটায়ন দেখা পেলাম, এতক্ষণ পরে, অনেকক্ষণ পরে কার্বোক্যাটায়ন দেখা পেয়েছি। এটা নিয়ে কাজ হবে। এখন এই কার্বোক্যাটায়নের সাথে এই পানির বিক্রিয়া হবে। শুরুতে তুমি যদি এটার সাথে পানি দিতা, নো রিঅ্যাকশন। যদি সালফিউরিক অ্যাসিড যদি না দিতাম, সালফিউরিক অ্যাসিড দিলে সাথে সাথে এটা লেখা যাবে। সালফিউরিক অ্যাসিড দিছো, নো রিঅ্যাকশন হবে না। সালফিউরিক অ্যাসিড দি নাই, নো রিঅ্যাকশন। তার মানে প্রভাবকের গুরুত্বটা বুঝতেছো? নো রিঅ্যাকশন। তাহলে সালফিউরিক অ্যাসিড দিছি, রিঅ্যাকশন হবে H2SO4। এবং এটা হচ্ছে আমি ডাইলুট দিব। ডাইলুট মানে হচ্ছে এই আটা, মানে যেটা ঘন না, যেটা হচ্ছে কি হালকা, লঘু যেটা বলা হয়। ঠিক আছে? এখন এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সরি, আমার প্লাস এখানে কেন? সরি আমি ভুলেছি। এটা দেখো, এই হালকা পাতলা একটু সিলি মিস্টেক হবে। প্লাসটা এখানে ছিল এবং এই হাইড্রোজেনটা এখানে যুক্ত হয়েছে, তাহলে এটা হচ্ছে আমার কি 1 ডিগ্রি। এটা ঠিক করবা এখানে, এটা ঠিক আছে ভাইয়া? এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 1 ডিগ্রি। হ্যাঁ আমি জানি তোমরা এখন কমেন্ট করা শুরু করে দিছো, স্যার ভুল করছেন। ঠিক আছে, এটা কেন বলো? কারণ তোমাদের মনোযোগ অনেক ভালো। একটা সিলি মিস্টেক করলে তোমরা সাথে সাথে এটা ক্যাচ করে ফেলো, সাথে সাথে এটা বলে ফেলো যে এই জায়গায় স্যার আপনার ভুল হয়েছে। তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি। তুমি বলতে পারো স্যার প্লাস কেন? প্লাস আগে দিকে ছিল, এখন তুমি বলছো স্যার এই মাইনাসটা কোথায় গেল? মাইনাসটা কই যাবে ভাইয়া? হাইড্রোজেন আসছে না, হাইড্রোজেন মাইনাসের সাথে, মাইনাস মানে হচ্ছে এখানে লোন পেয়ারটা, অর্থাৎ এটা। তাহলে এই হাইড্রোজেন তার সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে কে? এই দুইটার সাথে। তাহলে এই কার্বন এখন H3 হয়ে গেছে। এটা বুঝছো তো? নরমালি এটা বোঝার কথা। এত বেশি আর ডিপ যদি আরো বেশি ডিপ আলোচনা করলে কিন্তু সমস্যা, তখন দেখবা যে শুধু মেকানিজম পড়াচ্ছি আর কিছু পড়ানো যাচ্ছে না। এখন দেখো 1 ডিগ্রি কার্বোক্যাটায়নটা এখন নিব, তাহলে CH3 CH2। এখন 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের সাথে বিক্রিয়া হবে পানির। তোমরা এখন কেউ লিখিও না, তোমরা মেকানিজম গুলো তোমরা যারা লিখতেছো ভুল করতেছো, সাথে সাথে ভাইয়া লিখিও না। ক্লাসটা থাকবে, আজকেও ক্লাসটা থাকবে, অর্থাৎ আগামীকাল পর্যন্ত থাকবে। আজকে ক্লাস ডিলিট হবে না। তোমরা ক্লাসগুলো বারবার দেখবা, একটা ক্লাস 2-3 বার করে দেখো, জিনিসটা এরপর নোট করবা। কারণ মেকানিজম তো, মেকানিজমের সাথে সাথে দেখে লেখা যায় না, তোমাকে আগে ফার্স্টে বুঝতে হবে। দেখো CH3 CH2 কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে আমার নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে অবশ্যই এখানে লোন পেয়ার আছে, লোন পেয়ারগুলো শো করানোর দরকার নেই। এখন দেখো এই যে H2O-টা, যেহেতু এটা নিউক্লিওফাইল, এই নিউক্লিওফাইলটা ইলেকট্রোফাইলের সাথে যুক্ত হবে। ইলেকট্রোফাইল মানে হচ্ছে প্লাসটা, প্লাসের সাথে যুক্ত হবে, অর্থাৎ এই জায়গায় যুক্ত হচ্ছে CH2OH2 পজিটিভ। স্যার পজিটিভ কেন? কারণ এখানে অলরেডি আগে থেকে পজিটিভ ছিল। তাহলে এই পজিটিভটা যখন নিউক্লিওফাইলের সাথে সে অ্যাটাচ হয়েছে, তখন সেটা তৈরি হয়ে গেছে পজিটিভ, অর্থাৎ OH2 CH3 CH2। একদম ইজি কথা। দেখো এই জায়গায় কি, এই জিনিসটাকে এভাবে লেখা যায় না? OH2, সেমই তো, OH2 মানে H2O। তাহলে এটা হচ্ছে নিউক্লিওফাইল। তো এই নিউক্লিওফাইলটা কার কাছে গেছে? যেখানে প্লাস আছে সেখানে গেছে। তাহলে এখানে OH2 প্লাস হয়েছে। আর আমি তোমাকে বললাম অক্সিজেনের হাত বেশি হয়ে গেলে সেটা পজিটিভ চার্জ দিবা। এটা বুঝতে পারো, অনেকভাবে বোঝা যায়। ঠিক আছে? আচ্ছা, এখন গেল সেকেন্ড স্টেপ গেল, এরপর আসি থার্ড স্টেপে, অর্থাৎ স্টেপ নাম্বার কত? 3। একটু আস্তে আস্তে বোঝাচ্ছি কারণ জিনিসগুলো একটু বোঝার আছে। এরপরে স্টেপ 3তে দেখি CH3 CH2 OH2 পজিটিভ না? পজিটিভ। এখন আসবে কে? এখন আসবে HSO4 মাইনাস আয়ন। স্যার এটা কোত্থেকে আসলো? ওই H2SO4 যে দিছিলা, ফার্স্টে H প্লাস ইউজ করছিলা, HSO4 কোথায়? HSO4 মাইনাস কোথায়? এটা এখন আমাকে বলো, আমি এটা পড়ে আসছিলাম, এটা হচ্ছে একটা দুর্বল ক্ষার।
এটা হচ্ছে কি ক্ষার। বলছিলাম না যে অনুবন্ধী একটা তীব্র অ্যাসিডের অনুবন্ধী আয়ন হচ্ছে তার দুর্বল ক্ষার। এই ক্ষারটা কি করে প্রোটন গ্রহণ করবে। এখন সে প্রোটন কার থেকে গ্রহণ করবে, যেখানে প্লাস পাবে, তাহলে এখান থেকে সে একটা প্রোটন গ্রহণ করবে, প্রোটন গ্রহণ করে সে তৈরি করলো সালফিউরিক অ্যাসিড। আর বাকিটা কি, বাকিটা হচ্ছে ইথানল। অর্থাৎ এখান থেকে ওয়েস্ট থেকে একটা এইচ চলে গেছে এবং সেটা তৈরি করলো ইথানল। কারা কারা বুঝছো, কারা কারা বুঝছো? এটা হচ্ছে আমার মেকানিজম, এটা হচ্ছে আমার মেকানিজম, ঠিক আছে? আচ্ছা এখন দেখো তো, তাহলে এটা গেল না, এটা আমি মুছে দিচ্ছি, সবাই একটু স্ক্রিনশট নিয়ে ফেলো তো, সবাই একটু স্ক্রিনশট নিয়ে ফেলো, কারণ এরপরে প্রপিনটা করব। প্রপিনে কিন্তু একটু আরো কথা আছে, প্রপিনটা করতে হবে। দেখো এগুলো, দেখো আমি একটা কথা বলি, এই মেকানিজমগুলো কিন্তু যাকে তাকে পড়ানো যায় না। যার রিয়েল ডেডিকেশন আছে যে আমি শিখবো, আমি জানবো, আমি এই কোয়ারেন্টাইন টাইমটাকে আমি ইউজ করবো ভালোভাবে, যার ইচ্ছা আছে সেই একমাত্র এগুলো পড়তে পারবে। মানে কাকে, কারণ আমি, তুমি বিভিন্ন স্যারদের কাছে তুমি জৈব রসায়ন পড়ে দেখিও, ওরা কখনো মেকানিজম এভাবে সবগুলো পড়াবে না। শুধু মেকানিজম পড়াবে, বেনজিনের মেকানিজমগুলো পড়াবে, বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া যেগুলো হচ্ছে খুব কমন, যেগুলো পরীক্ষায় আসে। মার্কোনিক নিয়মের মেকানিজমটা পড়াবে, যেটা আজকে পড়ানোর কথা, এটা পড়াবে। এরপরে SN1 SN2, এরপরে হচ্ছে তোমার E1 E2, এগুলোর মেকানিজম হচ্ছে টিচাররা সবচেয়ে বেশি পড়ায়। কিন্তু কখনো এগুলোর মেকানিজম তুমি খুবই রেয়ার ভাইয়া, খুবই রেয়ার। কারণ ওই স্টুডেন্টদের টিচাররা কেন পড়াবে, কারণ দেখতেছে স্টুডেন্টের আগে থেকে তার বয় ছিল জৈব রসায়ন অনেক কঠিন। এখানে তুমি বলতে পারো স্যার এগুলো কঠিন না, আসলে এগুলো হচ্ছে লেন্দি, হয়তো প্রসেসটা তোমার কাছে লাগতেছে এরকম এরকম, বাট প্রসেসটা কিন্তু খুবই কিন্তু কি গোছানো, কিন্তু সবকিছু কিন্তু স্টেপ বাই স্টেপ হচ্ছে। এখানে তুমি সরাসরি পানি দিতে পারতেছো না কেন, কারণ দুইটা কিন্তু নিউক্লিওফাইল। আর যারা বোঝো নাই তারা আরেকটা দেখো, আরেকটা দেখো, তারা আরেকটা দেখো, এখন আসবে প্রোপিন। প্রোপিন দেখো তো, দেখো CH3 CH, আচান দিয়ে দিচ্ছে নাকি, এরপরে পানি, এখানে কি দিব H2SO4 দিব, H2SO4 দিব, জিনিসটা কি তৈরি হচ্ছে দেখো CH3 CH2 OH CH3, সরি, অর্থাৎ এটা ছিল প্রোপিন, প্রোপিনকে পানি দিছি সেটা তৈরি হলো প্রোপানল, প্রোপিনকে পানি দিলে সেটা কি তৈরি হলো, প্রোপানল তৈরি হলো। আচ্ছা দেখো, হ্যাঁ আজান আজকে অনেক তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি বলতে এখন তো অবশ্য রাত ছোট হয়ে যাচ্ছে, কিছু করার নাই আসলে, দেখি আমরা টাইমটা চেঞ্জ করতে পারি কিনা। প্রোপানল দেখো স্টেপ 1, দেখো একটু বুঝার আছে, একটু বুঝার আছে, দেখো সবাই একটু থাকো। দেখো প্রোপানল 1 এর মধ্যে ফার্স্টে কি ঘটনা করতেছে দেখো তো, আচ্ছা আজানটা শেষ হয়েছে, এখন দেখি। দেখো এটা হচ্ছে প্রোপিন না, প্রোপিনের মধ্যে এখানে যে উপরে যে পাইরোটন যেটা আছে, এই পাইরোটনটা দুই দিকে শিফট হতে পারে। যেমন আগের ক্ষেত্রে শুধুমাত্র ছিল ইথিন, আমার কথা বোঝা নাই মনে হয়, আগেতে শুধু ছিল ইথিন, আগেতে ইথিন, ইথেনের ক্ষেত্রে এখানে শুধুমাত্র যেদিকে শিফট হোক না কেন সেম কথাই, সেম কথা, মানে সেম কার্বোক্যাটায়ন তৈরি হতো।
কারণ 2 কার্বন ছিল ভাইয়া শুধু, বাট এখানে 3 কার্বন বিশিষ্ট এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে 2 ধরনের। স্যার বুঝি নাই, আচ্ছা বুঝাচ্ছি। দেখো প্রথম কথা হচ্ছে যে পাই ইলেকট্রনটা 2 দিকে শিফট হতে পারে। সাপোজ ধরো এদিকে শিফট হয়েছে, তাহলে পাই ইলেকট্রন শিফট হয়েছে, এটা পাই ইলেকট্রন গেল। আচ্ছা আরেকটা হচ্ছে পাই ইলেকট্রন এদিকে শিফট হতে পারে, তাহলে এদিকে শিফট হয়েছে গেল। এখন যেখান থেকে ইলেকট্রনটা চলে গেছে, কার্বন থেকে চলে গেছে না প্রথমটাতে, তাহলে এখানে প্লাস, আর এখানে চলে গেছে এখান থেকে, তাহলে এখানে প্লাস। এতটুকু বুঝছি। এরপর আসবে কে? হাইড্রোজেন প্লাস। এখানে আসবে কে? হাইড্রোজেন প্লাস। এখানে কি আসবে? হাইড্রোজেন প্লাস। তাহলে দেখো প্রথমটাতে কি গঠন হচ্ছে দেখো, অথবা তুমি চাইলে এটাকে একসাথে লিখতে পারো। আসলে এগুলো কিন্তু সবাই কিন্তু একসাথে পড়ায়, সবাই এভাবে লিখে দেয় যে CH3 CH ডাবল বন্ড CH2 দিয়ে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন লিখে দেয়। বাট আমি তোমাকে আরো ব্যঙ্গে লিখে দিছি, আরো ব্যঙ্গে, মানে ডাইরেক্ট মাইনাস এবং প্লাসটা বুঝাই দিছি, বুঝছো? আমার মনে হয় না এর চেয়ে আর বেশি ভাঙা পসিবল। দেখো CH3 CH, তাহলে AH প্লাসটা কার কাছে যাবে? মাইনাসের কাছে। তাহলে কি তৈরি হলো দেখো, CH প্লাস, আর এখানে কি CH3, আর এখানে দেখো CH3 AH প্লাসটা কার কাছে যাবে? মাইনাসের কাছে। তাহলে CH2 পজিটিভ। আমাকে বলো কয়টা কার্বোক্যাটায়ন তৈরি হলো এখানে? 2টা। একটা হচ্ছে 2 ডিগ্রি, একটা হচ্ছে 1 ডিগ্রি। এখানে আমরা যে কার্বোক্যাটায়ন নিয়ে কাজ করব সেটা হচ্ছে 2 ডিগ্রি। এখানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন বাদ যাবে, এখানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন বাদ যাবে। কেন ভাইয়া, কেন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন বাদ যাবে? কারণ 2 ডিগ্রি হচ্ছে 1 ডিগ্রি অপেক্ষা অধিক স্থিতিশীল। এটা গত 2 ক্লাসে এটা আলোচনা করেছিলাম, বাট একটা ক্লাসও ডিপ আলোচনা করি নাই কেন? কারণ সামনে এই টপিকটা বারবার আসবে, মানে একটু করে আমি এটা আলোচনা করতে থাকবো। কার্বোক্যাটায়নের টপিকটা প্রত্যেকটা টপিকে আসে। এই যেমন ধরো সামনে মার্কোনিকের নিয়মে ওইখানেও আসবে, এই যেমন ধরো SN1 এর অ্যালকোহলের পড়া মেকানিজম, ওইখানে কিন্তু কার্বোক্যাটায়ন আসবে। মানে জৈব রসায়নের প্রত্যেকটা টপিকে কার্বোক্যাটায়ন কিন্তু আসে। তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি। এখানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন নিয়ে আমরা কাজ করবো। তো স্টেপ 2 তে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আনবো, 1 ডিগ্রি আনা যাবে না, কারণ 1 ডিগ্রি হচ্ছে কম স্থিতিশীল, এটা পরিমাণটা খুবই কম, এটা পরিমাণ বেশি, ওকে নিয়ে আমরা কাজ করব। এটা আরেকভাবে বলা যায় যে এখানে যখন কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, আমরা কার্বোক্যাটায়ন যখন শিফটিং করে অথবা রিঅ্যারেঞ্জমেন্ট যখন করি, তখন আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করি কি জন্য বলো তো আমাকে? সাপোজ ধরো তুমি এটাকে রিঅ্যারেঞ্জমেন্ট করো না, সাপোজ ধরো এটা তুমি বলছো স্যার এটাকে রিঅ্যারেঞ্জমেন্ট করলে কি হবে? এটাকে যদি রিঅ্যারেঞ্জমেন্ট করো, তো প্লাসটা যখন এখানে আসে, একটা হাইড্রোজেন যখন এখানে আসে, তখন এটা কি তৈরি হয়? CH3 CH, এটাকে বলা হয় রিঅ্যারেঞ্জমেন্ট। এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তখন আমরা এটাকে নিয়ে কাজ করি না, আমরা কাজ করি এটাকে নিয়ে। এখন সেম ঘটনা এখানে, অর্থাৎ 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন নিয়ে কাজ করব। কথা বুঝছো? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন নিয়ে এখানে কাজ করতে হবে। আচ্ছা এখানে আমরা আচ্ছা এখানে আমাদের একটা জিনিস ভুল হয়েছে ভাইয়া, আমরা এখানে অনেক বড় একটা ভুল করে ফেলছি, একটু ঠিক করো ভাইয়া, সরি একটু এটা ঠিক করবা। ভুলটা হচ্ছে এখানে ওয়েস্টটা গঠন হবে আর এখানে হবে CH3, এটা হচ্ছে আমাদের ভুল ছিল। এটা একটু কেউ বলতে পারলাম না। এটা কারণটা কি? এটা কারণটা একটু পরে বলতেছি, কেন AH এর জায়গায় OH যুক্ত হলো আর কেন H2 তে H3 যুক্ত হলো। সবাই একটু ঠিক করো, ভাগ্যিস ভালো এই কারেকশনটা এখানে হয়েছে। যদিও এরকম ধরনের যদি ভুল হয়ে থাকে তাহলে আমি ইমিডিয়েটলি সেটা কিন্তু বলে দিব, টেনশন নেওয়ার দরকার নেই। এখন পর্যন্ত কোনো মিস্টেক নেই, শুধু এই মিস্টেকটা হয়েছে, ঠিক আছে? এটা কারেকশনটা করে নিবা। এটা কেন হচ্ছে একটু পরে বুঝবা। দেখো বলতেছি, এটা শেষ করে আমরা ক্লাসটা শেষ। সবাই একটু 5টা মিনিট থাকো, আর 5টা মিনিট। দেখো স্টেপ 2 তে কি হচ্ছে, দেখো আমরা কাজ করব 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন নিয়ে, CH3। এটা আমি আসলে খেয়াল করি নাই। দেখো পজিটিভ চার্জ কার সাথে আসবে এখন? পানিটা কার কাছে যাবে বলো? এটা একটু হয়তো অনেকে এখন মাথা খারাপ হয়ে যাবে, স্যার এখন লিখে বলছি আপনি আবার বললেন কেটে দেন। স্যার এটা কি কাটাকাটি হচ্ছে, স্যার কি করতাম? সরি ভাইয়া, সরি, কিছু করার নাই, মিস্টেক হয়ে গেছে। এটা গেল। থার্ড স্টেপে কি ঘটনা ঘটবে দেখো, স্টেপ 3। তুমি এখন বলতে পারো স্যার আপনি যেটা কেটে দিচ্ছেন সেটা কেন হচ্ছে না? প্রশ্ন এটা না স্যার, সেটা কেন হচ্ছে না? দেখো সবাই 5টা মিনিট থাকো, আর 4টা মিনিট থাকলে হবে। দেখো OH2 প্লাস কার সাথে আসবে এখন? HSO4 না? আবার আগের মতো। এখন আমাকে বলো HSO4 মাইনাস আয়নটা সে কার থেকে হাইড্রোজেন নিবে? এখান থেকে। তাহলে সে তৈরি করবে H2SO4। বাকিটা কি? বাকিটা হচ্ছে CH3 CH, OH2 থেকে একটা H চলে গেছে, তাহলে OH তৈরি হলো, এটা হলো CH3। তাহলে এটা হচ্ছে আমার প্রোপানল 2। এখন স্যার এই কাহিনী কেন হলো? এই কাহিনী হওয়ার কারণটা হচ্ছে এখানে আসবে মার্কোনিকের নিয়ম। তুমি বলতে পারো স্যার এখানের মধ্যে H প্লাস এবং OH, H এখানে যুক্ত হলো কেন? H তো এখানে যুক্ত হতে পারতো।
স্যার এখানে ওএইচ কেন যুক্ত হলো? স্যার ওএইচ এখানে যুক্ত হতে পারতো। এটা হচ্ছে মার্কোনিকবের নিয়ম। মার্কোনিকবের নিয়ম বলছিল যে যখন একটা অপ্রতিসম অ্যালকিন থাকবে, অপ্রতিসম অ্যালকিন মানে কি? অপ্রতিসম অ্যালকিন মানে হচ্ছে দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণু, দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে হাইড্রোজেন সংখ্যা ভিন্ন থাকলে, স্যার আজকাল নিতে পারতেছি না, দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণু, দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণু, দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে হাইড্রোজেন সংখ্যা ভিন্ন আছে, ভিন্ন, তাহলে এটা অপ্রতিসম অ্যালকিন। স্যার এটা বিস্তারিত পড়াবেন না? পড়াবো। মার্কোনিকবের নিয়ম এটার পরে এই যে এইচবিআর যেটা আছে না, এইচএক্স, সেটা হচ্ছে মার্কোনিকবের নিয়মের পড়া। তবে মার্কোনিকবের নিয়মের অ্যাপ্লিকেশন এখানেও চলবে। অনেক কেউ মনে করে যে মার্কোনিকবের নিয়ম মানে শুধু এইচবিআর, শুধু এইচসিএল। না ভাইয়া, কে বলছে তোমাকে এটা কথা? মার্কোনিকবের নিয়ম হওয়ার জন্য শর্ত কি কি? একটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন, একটা হচ্ছে অপ্রতিসম বিকারক। স্যার অপ্রতিসম বিকারক মানে কি? অপ্রতিসম বিকারক মানে হচ্ছে যে বিকারকের বন্ধনের দুই পাশে, যে বিকারকের বন্ধনের দুই পাশে পরমাণুর আকার ভিন্ন, পরমাণুর আকার ভিন্ন। যেমন ধরো এইচবিআর, ব্রোমিনের আকার আর এইচ এর আকার ভিন্ন, পরমাণুর আকার যদি ভিন্ন হয় তাহলে সেটাকে বলা হয় অপ্রতিসম বিকারক। মার্কোনিকবের নিয়ম ইউজ হওয়ার জন্য এখন প্রশ্ন হচ্ছে স্যার মার্কোনিকবের নিয়ম মানে কি? আচ্ছা এটা দেখা যাচ্ছে না তোমাদের? দেখো তো, ঠিক আছে। এখন দেখো, এটা হচ্ছে আমার কথা। মার্কোনিকবের নিয়ম কিভাবে বুঝবো? যখন পানি থাকবে, পানি বলতে অপ্রতিসম বিকারক, অপ্রতিসম বিকারক এবং অপ্রতিসম অ্যালকিন। এখন মার্কোনিকবের নিয়ম হচ্ছে তেলের মাথায় তেল। নেক্সট ক্লাসে এটা বিস্তারিত আলোচনা করবো। এখন আপাতত মনে রাখো, তেলের মাথায় তেল, অর্থাৎ যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হবে। স্যার বুঝি নাই। অর্থাৎ যেখানে হাইড্রোজেন বেশি, এই হাইড্রোজেন এবং ওএইচ এর মধ্যে এই হাইড্রোজেনটা কোথায় যুক্ত হবে? দ্বিবন্ধনের উভয় পাশে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেনটা যুক্ত হবে। তার মানে তৈরি হচ্ছে কি? CH3। আর ওএইচটা যুক্ত হবে এই কার্বনে। স্যার এখনো বুঝি নাই। আচ্ছা না বুঝলে নেক্সট ক্লাসে আবার ডিটেলস আলোচনা হবে, ঠিক আছে? ওকে, মেকানিজম পড়ার কারণে, নাহলে ভাইয়া অ্যালকিনের যৌথ বিক্রিয়া কিংবা আজকের মধ্যে মার্কোনিকবের নিয়ম শেষ করে আমরা ওজনীকরণে ঢুকে যেতাম। বাট কেন জানি লাগতেছে আসলে মেকানিজমটা পড়ানো উচিত। এখন অনেক স্টুডেন্ট হয়তো পড়তে চাইবে না, তা তারা স্কিপ করে ফেলো। তারা কি করবে? জোর করে তার পড়াতে পারবে না। তবে আমার মনে হয় যেহেতু আমি বুঝাই পড়াচ্ছি তোমাদেরকে, এখানে একটা জিনিসও কিন্তু মুখস্থ না। তুমি আমাকে এটা বলতে পারবা একটা স্টেপ তুমি আমাকে দেখাতে পারবা স্যার আপনি এখানে মুখস্থ করে দিয়েছেন? একটা স্টেপ তুমি আমাকে বলতে পারবা? তুমি আমাকে বলো কোন স্টেপটা এখানে তোমার মুখস্থ লাগতেছে? একটা স্টেপ দেখাও তো তুমি, মেকানিজমের একটা স্টেপ দেখাও যেটা আমি মুখস্থ করতে বলছি তোমাকে। একটা স্টেপ। তোমরা যদি বলো জৈব রসায়ন কঠিন, মুখস্থ করতে হয়, আমাকে বলো কোন জায়গায় মুখস্থ করতে হচ্ছে, বলো তো। স্টেপ 1 স্টেপ 2 বলো তো, এই জায়গায় কোন জায়গায় মুখস্থ করতে হচ্ছে? সো জিনিসটা আসলে বুঝে পড়ার। আচ্ছা 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকিন থেকে 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকিন ওভাবে থাকে না ভাইয়া। এটা অ্যালকিন, আমরা 2 ডিগ্রি 3 ডিগ্রি আমরা যে কাজ করি এগুলো আসলে মূলত তোমার ইয়ার ক্ষেত্রে, কার্বোহাইড্রেটের ক্ষেত্রে এবং হচ্ছে অ্যালকোহলের ক্ষেত্রে। 2 ডিগ্রি 3 ডিগ্রি বলতে আমি তুমি কি বোঝাচ্ছ আমি জানি। তুমি বলতেছো CH3 যখন উপরে থাকে নিচে থাকে ওগুলা। আচ্ছা ওগুলো পড়াবো। আচ্ছা ঠিক আছে, ক্লাসটা এখানে থাকুক। আর বুঝা আছে অর্গানিক কেমিস্ট্রি পড়ার। হ্যাঁ একেবারে অ্যালকোহলের প্রস্তুতি হয়ে যাচ্ছে, একেবারে অ্যালকোহল প্রস্তুতি হয়ে যাচ্ছে। না অ্যালকোহল প্রস্তুতি বলতে তুমি কি, হ্যাঁ কোনটা বোঝাচ্ছ? হ্যাঁ আচ্ছা অ্যালকোহল, আচ্ছা প্রশ্ন না অ্যালকোহলের প্রস্তুতি হচ্ছে, বাট এটা আসলে এটা তো মেইনলি অ্যালকোহলে পড়া না। এটা মেইনলি পড়া হচ্ছে অ্যালকিনের সাথে পানি দিলে অ্যালকোহল তৈরি হচ্ছে সেটা পড়াচ্ছি। এটা নর্মালি অ্যালকোহলে পড়া না, এটা নর্মালি হচ্ছে অ্যালকিনের পড়া। এতটুকু ঠিক আছে? আচ্ছা এখানে তাহলে এটা কারেকশন এটা ঠিক করে নিবা। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার এখানে ওয়েজ কেন যুক্ত হয়েছে? কারণ তেলের মাথায় তেল। নেক্সট ক্লাসে এটা নিয়ে ফুল 1 ঘন্টা 20 মিনিটের লেকচার শুধু মার্কোনিকবের নিয়ম নিয়ে, মানে A to Z সবকিছু পড়াবো, একটা কিছু বাদ দিব না, মার্কোনিকবের নিয়মের কথা বলতেছি। তেলের মাথায় তেল, এখানে এইচটা কোথায় যুক্ত হবে? যেখানে তেল বেশি আছে। তেল কোথায় বেশি আছে? তেল মানে হচ্ছে হাইড্রোজেন। কোথায় হাইড্রোজেন বেশি আছে? এই জায়গায় হাইড্রোজেন। দুইটার মধ্যে কাউন্ট করতে হবে কোন জায়গায়। তুমি যদি বলো ভাই এটা কাউন্ট করেন না কেন? এটা না, ডাবল বন্ডের দ্বিবন্ধনযুক্ত কার্বনের যেদিকে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বেশি সেদিকে বিকারক অনুর হাইড্রোজেন পরমাণুটা যুক্ত হবে। শেষ। তাহলে এখানে আমি এই হাইড্রোজেনটা এখানে যুক্ত করলাম, তাহলে সেটা তাহলে CH3 আর OH টা যুক্ত হবে এখানে। মার্কোনিকবের নিয়ম আমি তোমাকে চাইলে 3 ভাবে পড়াতে পারবো এবং এটার মেকানিজমও আছে অনেকগুলো মজার পড়া। ওকে, আজকে আমি অর্গানিক কেমিস্ট্রি আবার প্রথম থেকে পড়বো। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।